আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমাদের রুটিনে একটু পরিবর্তন এসেছে। আমাদের ক্লাসটা নেওয়ার কথা ছিল প্রবলি হচ্ছে সানডে, রোজ রবিবার করে আমরা ক্লাস নিতাম, বাট এখন ক্লাসটা আমাদের অন্যান্য কোর্স ঢুকে যাওয়ার কারণে আমরা ক্লাসটা এখন নেব হচ্ছে টুইসডে করে, মঙ্গলবার করে, মানে আজকে যে ডেটে নেওয়া হচ্ছে। তো আশা করি গত ক্লাসগুলো যারা করেছেন তারা আজকেও আমাদের সাথে আছেন, এবং নতুন যারা আছেন আজকে প্রথমবারের মতো ক্লাস দেখছেন তাদেরকেও আমাদের ক্লাসে স্বাগতম। তো ক্লাসটা শুরু করার আগে আমরা 2-1 মিনিট একটু ওয়েট করতে যাচ্ছি, যেহেতু আজকে নতুন ডেট একটু শুরু করছি, তো হয়তো বা অনেকেই ভুলে গেছে। তো এই ক্লাস শুরু করার আগে আপনারা একটু কমেন্ট সেকশনে জানাই দিন কে কোথায় থেকে আমার ক্লাসটা দেখছেন, একটু ট্রেস করতে সুবিধা হবে। আর আজকে ক্লাসের টপিকটা সম্পর্কে হয়তো আমরা অলরেডি জেনে গিয়েছি, বিকজ অফ আমরা অলরেডি দেখেছি, এবং আমি এখন দেখাচ্ছি যে যৌথ মূলধনী কোম্পানির মূলধন এবং যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী, এই দুটো হচ্ছে আজকে আমাদের টপিক। এই দুটো নিয়ে আমরা একটু ডিসকাস করব। তবে বলে রাখা ভালো, আজকের পর নেক্সট যে ক্লাসটা হবে সেটা কিন্তু আমাদের রিভিউ ক্লাস হবে, অর্থাৎ লাস্ট দুইটা এবং আজকের যে লেকচার, এই লাস্ট দুইটা আর আজকে যেটা, এই টোটাল 3টা ক্লাসে আমি যা পড়িয়েছি এর উপর কোশ্চেন সলভের জন্য আমাদের নেক্সট মঙ্গলবার কিন্তু ক্লাস থাকবে। সো আজকে আপনারা যারা নতুন অ্যাড হচ্ছেন তারা আপনারা আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউবে যে চ্যানেলটা আছে, ফেসবুক পেজের নামটা মেবি জয়কুলি। সো এই পেজে গিয়ে আপনারা আগের যে দুটো ক্লাস হয়েছে সেই ক্লাস দুটো দেখবেন এবং আজকের ক্লাসটা মনোযোগ সহকারে করবেন। করার পরে নেক্সট যে রিভিউ ক্লাস আছে সেই রিভিউ ক্লাসটাতে আমরা কোশ্চেনগুলো একটু সলভ করবো, এবং প্লাস আপনাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো চলে যাই আজকে ক্লাসে, আর বেশি কথা না বলেই প্রথম যে টপিকটা সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন। তো যৌথ মূলধনী কোম্পানি বলতে আসলে আমরা কি বুঝি? যৌথ মূলধনী কোম্পানি বলতে বুঝি যে এই কোম্পানিটা বা যে অর্গানাইজেশনটা, কোম্পানির যে আইন 1994 সালের আইন দ্বারা গঠিত হয়, এই আইনটা দ্বারা যেই সংগঠনটা, যে অর্গানাইজেশন, যে বিজনেসটা বা যেটাই গঠিত হয় সেটাকে আমরা কোম্পানি বলে থাকি। তো এই কোম্পানির তো টাকার দরকার হয়, তাই না? কোম্পানির টাকার দরকার হয়। তো কোম্পানি যখন ইনিশিয়াল যারা উদ্যোক্তা থাকেন তারা ইনিশিয়ালি কিছু টাকা প্রোভাইড করে, তো এরপরে তারা যখন কোম্পানিটা আরও বড় করতে চায়, তো কোম্পানিটা যখন আরও তাদের অপারেশনাল অ্যাক্টিভিটিস যখন আরও বাড়াতে চায়, তখন তাদের আসলে টাকার দরকার হয়। তো তাদের কাছে যা ছিল তারা তো এটা দিয়ে ব্যবসা শুরু করছে, তো এখন তাহলে টাকা তারা কোথায় থেকে পাবে? ব্যাংক থেকে নেবে, কিন্তু ব্যাংক থেকে তো আসলে বড় ধরনের অ্যামাউন্ট দেবে না। লাইক ধরেন একটা কোম্পানি এখন তার হুট করে প্রায় 150-200 কোটি টাকার দরকার, তো এই টাকাটা সে কোথা থেকে কালেক্ট করবে? বা এর থেকেও বেশি টাকার দরকার, ঠিক আছে, এই টাকাটা থেকে কোথা থেকে নেবে? তখন সে মার্কেটে শেয়ার ছাড়ে। তবে শেয়ার ছাড়ার আগে তাকে আরজিএসির অনেক অনুমতিপত্র নিতে হয়, মোর দেন 3 ইয়ার্সের তার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা দেখাতে, মানে অনেক প্রসিডিউর আছে। তো সেই প্রসিডিউরগুলো মেনটেন করে একটা কোম্পানি যখন পারমিশন পায় যে সে শেয়ার ছাড়বে, তো এই শেয়ার মার্কেটে ছাড়ার মাধ্যমে সে হচ্ছে এই শেয়ারের বিনিময়ে মূলধন কালেক্ট করে। এই যে সে সবার মূলধন নিয়ে ব্যবসাটা শুরু করতেছে, এই জন্যই এই কোম্পানিটাকে বলা হয় যৌথ মূলধনী কোম্পানি, অর্থাৎ এই কোম্পানিটাতে সবার টাকা আছে। এই জন্য এটা ডেফিনেশনটা হচ্ছে, মানে নামটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। তো আমরা যদি ডেফিনেশনটা দেখি আমাদের জয়কুলির যে বইটা, এই বইতে যে ডেফিনেশনটা দেওয়া আছে সেটা দেখেন, মানে আমি এতক্ষণ যা বললাম সেটা একটু খুব সাজানো গোছানোভাবে বলা আছে। সেটা কি? যে কোম্পানি হলো আইন সৃষ্ট একটি কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী, যা অদৃশ্য, অস্পর্শনীয় অথচ চিরন্তন অস্তিত্বের অধিকারী। বুঝতে পারছেন? যা নিজস্ব নাম, সিল মোহর দ্বারা পরিচালিত হয়, যেখানে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় যৌথভাবে শেয়ার ক্রয়ের মাধ্যমে মূলধন বিনিয়োগ করে থাকে। বুঝতে পারছেন ব্যাপারটা? হচ্ছে এটা আর্টিফিশিয়াল এন্টিটি, একটা কৃত্রিম সত্তা। যেমন আপনার আমার নাম আছে, তাই না? আপনার নাম একটা আছে, আমার নাম আছে, আমার নাম যেমন সৌরভ। তো কেউ যদি হুট করে বলে এই সৌরভ, আমি কিন্তু ঘুরে তাকাই, কারণ আমি জানি আমাকে ডাকতেছে। আপনার যে নাম আছে, তা আপনি যেমন সাড়া দিচ্ছেন, ঠিক প্রত্যেকটা কোম্পানিরও কিন্তু নাম আছে। লাইক আমরা বসুন্ধরা গ্রুপকে চিনি, বেক্সিমকোকে চিনি, স্কোয়ারকে চিনি, তারপর হচ্ছে বাটা, অ্যাপেক্স, এগুলো হচ্ছে কোম্পানি। এই কোম্পানিগুলোর মালিককে সেটা কিন্তু আমরা খুব বেশি এটা জানি না, বা খুব বেশি এটা জানার দরকারও হয় না। আমরা বলি বাটা, অ্যাপেক্স, এটা যে নামে। সো বাটাও একটা
আলাদা এন্টিটি। এই যে নামটা, এই নামে যে আমরা তাকে চিনতেছি, এবং এই যে এখানে একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়েছে দেখেন, যে সিলমোহর একটা ধরেন পারচেস অর্ডার বা সেলিং ইনভয়েস বাটা থেকে আসছে। তো এই ইনভয়েসটা বা পারচেস অর্ডারটা যে আসলে বাটারই, আমরা এটা বুঝবো কীভাবে? আমরা দেখবো যে ওই কাগজটায় বাটা কোম্পানির নাম আছে কিনা, এবং নাম থাকার পরে আবার সিল আছে কিনা, বাটার সিল, বাটা কোম্পানির সিলটা আছে কিনা, বা ওই বেক্সিমকো গ্রুপের সিলটা আছে কিনা। এই সিলটা দেখার পর আমরা চিন্তা করবো হ্যাঁ এটাই সেই কোম্পানির কথা বলছে। তো প্রত্যেকটা কোম্পানির এরকম সিলমোহর থাকতে হবে, এবং তাদের ওই নামে ব্যাংক অ্যাকাউন্টও থাকে। ওই নামে কি থাকে? ব্যাংক অ্যাকাউন্টও থাকে। অর্থাৎ ওই কোম্পানির মালিকরা ওই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ওই নামেই ট্রানজ্যাকশনগুলো করে। এইভাবেই তারা আছে মূলধন, মানে স্বেচ্ছায়, যে কতিপয় ব্যক্তি মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় মূলধন বিনিয়োগ করে। অর্থাৎ কাউকে ফোর্স করা হয় না যে এই টাকা দিই, এরকম না। আপনার ইচ্ছা হয়েছে আপনি ইনভেস্ট করবেন ওই কোম্পানিতে, এতটুকুই। এরপর একটা ওই ধারার কথা বলা হচ্ছে, আমি যে সালটা বলেছিলাম যে কোম্পানির আইন 2(1)(ঘ) ধারায় বলা হয়েছে কোম্পানি বলতে কোম্পানির আইনের অধীনে, যেটা আমি শুরুতে বলেছিলাম, কোম্পানির আইনের অধীনে গঠিত ও নিবন্ধিত অথবা কোনো বিদ্যমান কোম্পানিকে বোঝায়। ওই আইনটা দ্বারা আপনার গঠিত হইতে হবে। আপনি হুট করে বলেন না আজকে থেকে আমি কোম্পানি, না, আপনি কোম্পানিটা বেশি পানি এটা তখনই আসবে যখন আপনি আইনের মাধ্যমে আপনি আসবেন। আর ওই আমি আরেকটু পরে আসতেছি ব্যাপারটা। তারপরে এই যে এখানে দেখেন কোম্পানি আইনটা আসলে কি সেটা সম্পর্কে একটু ডিটেলস বলা আছে, যদিও এটা দেখবেন যদি আপনাদের পড়ার কারো কোনো আগ্রহ থাকে, দেখবেন কোম্পানি আইন এত মোটা একটা বই, ঠিক আছে, কোম্পানি আইন, ওখানে কোম্পানি কিভাবে পরিচালিত হবে, পরিচালকরা কি কি করবে, সব কিছু নিয়ে ডিটেলসে বলা আছে। তো এইখানে সব কিছু বলা আছে, যে সব কিছু বলতে ওই মানে এটা কি কি আছে সেটা বলা আছে, আইনগুলো বলা নেই। যে 94 সালে যে কোম্পানি আইন, এখানে মোট ধারা আছে 104টা, তফসিল আছে 12টা, অনুচ্ছেদ আছে 11টা। 104, 12, 11 এই জিনিসগুলো আছে কোম্পানি আইনে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যে কোম্পানির যে মূলধনটাকে বলতেছি, এই মূলধনটাকে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে থাকি, ঠিক আছে। কোম্পানি তার যে টোটাল যে মূলধনটা, অনুমোদিত মূলধন, সেই মূলধনকে একটা ক্ষুদ্র ক্ষুদ্র মাপে মানে অংশে ভাগ করে থাকে। নর্মালি দেখা যায় 10 টাকা করে থাকে প্রত্যেকটা শেয়ারের দেখা যায় প্রত্যেকটা কোম্পানির প্রায় সর্বনিম্ন যে প্রাইসটা এটা 10 টাকা করে থাকে। এই 10 টাকার পরিমাণে এটাকে ভাগ করা হয়। কিছু কিছু 100 টাকাও থাকে, সেটা কিছু কিছু ক্ষেত্রে, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রেই 10 টাকা করে ভাগ করা হয়। সো এই যে ছোট ছোট অংশটা, এটাকে বলা হয় শেয়ার। এটাকে বলে শেয়ার। আমরা যে বন্ধু বান্ধবে মিলে অনেকে খাইতে টেতে জানি না, মানে দেখা যায় বিল আসতেছে 1000 টাকা, তখন আমরা দেখি যে 10 জন ফ্রেন্ড আছি, তখন বলে দোস্ত শেয়ার কর কত, যে 10 জন আছি তাহলে 10 দিয়ে ভাগ দিলে 1000 টাকা বিল আসছে, তাহলে 10 দিয়ে ভাগ করলে পার পার্সনের শেয়ার আসবে 100 টাকা করে। সেই জিনিসটাই কিন্তু এটা, ওটা জাস্ট খরচের জন্য, এটা ইনভেস্টের জন্য। এই যে আপনি বন্ধুদের বিলে 100 টাকা শেয়ার করলেন, তার মানে কি আপনি ওই 100 টাকার মালিক, ওই টোটাল বিলটার ভিতরে 1000 টাকার ভিতরে 100 টাকা মালিক। আবার ধরেন বন্ধু মিলে বিজনেস করছেন, থাকি না আমরা অনেকেই আছি না, কলেজ লাইফে, স্কুল লাইফে আমরা অনেক বিজনেস করছি বন্ধুদের সাথে, দেখা যাচ্ছে প্রফিট হয়েছে, 3 জন মিলে বিজনেস করছি, 300 টাকা প্রফিট হয়েছে, তখন আমরা কি করি, দোস্ত এটা ভাগ করে ফেলি। এই যে আপনি কি করলেন, 3 জনের ভিতরে 100 টাকা করে ভাগ করলেন, তার মানে এটা শেয়ার। সো কোম্পানিরও ঠিক একইভাবে এই ছোট ছোট অংশগুলোকে আমরা শেয়ার বলি, ঠিক আছে। যে ক্ষুদ্রতম অংশটা, মালিকানার ক্ষুদ্রতম অংশটাকে আসলে শেয়ার বলা হয়। আচ্ছা, এই যে শেয়ারগুলো সাধারণত বেশ কয়েক ধরনের হয়ে থাকে। তো আমরা প্রধানত যেই শেয়ার কয়েকটা মানে আমাদের পরীক্ষায় আসে, এবং পরীক্ষা শুধু থিওরি না, ম্যাথও আসে, যেটা আমি দেখাবো একটু পরে, যে এই শেয়ার থেকেও কিছু ম্যাথমেটিক্যাল কোশ্চেন আসছে। তো যেই দুটো শেয়ার খুবই আমাদের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকারযুক্ত শেয়ার। একটাকে বলা অর্ডিনারি শেয়ার, একটা হচ্ছে প্রেফার্ড শেয়ার, আর এটা হচ্ছে বিলম্বিত দাবিযুক্ত শেয়ার এবং অন্যান্য শেয়ার। অন্যান্য শেয়ারের ভিতরে অনেক প্রকারের শেয়ার থাকে। তো যতগুলো একটু আমাদের আলোচনা করা যায়, আমি ততগুলো একটু আলোচনা করার চেষ্টা করব। তো আমি একটু আপনাদের দেখতে পাচ্ছি যে কারা কারা আমাদের ক্লাসে জয়েন করেছেন, কোথায় থেকে ক্লাসটা আমাদের দেখছেন, সেটা একটু দেখার চেষ্টা করব। আর যারা আমাদের ক্লাসে এখনো জয়েন করে নাই, তাদেরকে একটু মেনশন দিয়ে দিবেন যে দ্রুত যেন তারা ক্লাসে জয়েন করে। তো ক্লাসটা অলরেডি তো শুরু করে ফেলেছি আমরা। একটু দ্রুত শেয়ারও দিয়ে দিন, যারা আছে আপনার ফ্রেন্ড লিস্টে, তারাও অ্যাটলিস্ট দেখতে পারবে।
আমার ভয়েস টয়েস তো ঠিক মতো শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, আমি একটু মনে নিজেই খুঁজে পাচ্ছি না, আপনারা দেখবো, আমি একটু পরে সবগুলো কমেন্ট একসাথে দেখবো। তো যেটা বলতে চাচ্ছিলাম যে দুইটা শেয়ার খুবই ইম্পর্টেন্ট, সাধারণ শেয়ার এবং অগ্রাধিকারযুক্ত শেয়ার। আচ্ছা, এরপর আমরা দেখি যে সাধারণ শেয়ারটা আসলে কাকে বলে। সাধারণ শেয়ারের যে সংজ্ঞাটা সুন্দর করে আমাদের বইতে দেওয়া আছে, যে এমন একটা শেয়ার যেই শেয়ারটার কিছু বৈশিষ্ট্য আছে, মানে সাধারণ শেয়ার এবং অগ্রাধিকার শেয়ারের দুটো বৈশিষ্ট্য, কয়েকটা বৈশিষ্ট্য আছে। এবং সাধারণ শেয়ারের বৈশিষ্ট্যটা কি, সেটা হচ্ছে তারা যে আপনি যে ইনভেস্ট করলেন, আপনার যে মূলধন আপনি বিনিয়োগ করলেন, এই অবশ্যই আপনি কিছু আশা করেন এখান থেকে কিছু প্রফিট হবে, সেই প্রফিটটা আপনি পাবেন। তো যেটা আপনি আশা করতেছেন সেই আশার যে পার্সেন্টেজটা, এটা ফিক্সড থাকবে না। অর্থাৎ কোম্পানি যে বছর যত টাকা প্রফিট করবে সেইটা তার শেয়ার হোল্ডারদের ভিতরে বন্টন করবে। ধরেন যদি 10 টাকা লাভ করে তাহলে সে 10 টাকা শেয়ার করবে, সে যদি 100 টাকা লাভ করে তাহলে সে 100 টাকা শেয়ার করবে, সে যদি 1000 টাকা লাভ করে তাহলে 1000 টাকা শেয়ার করবে। ইভেন যদি কোনো প্রফিট না হয় তাহলে কিছু শেয়ার করবে না, তাহলে সাধারণ শেয়ার হোল্ডাররা কিছুই পাবে না। আবার আরেকটা ব্যাপার থাকে, তারা যখন পরিচালনায়, সাধারণ শেয়ার হোল্ডাররা পরিচালনা অংশগ্রহণ করতে পারে। আপনার যদি নির্দিষ্ট অ্যামাউন্টে কিছু শেয়ার থাকে, সেক্ষেত্রে আপনি ওই কোম্পানির ভোটিং, কোনো কিছু সিদ্ধান্ত দেওয়ার জন্য কিছু ভোটিং পাওয়ার আপনার কিছু থাকবে, এবং আপনি যেটা বললাম যে আপনি ওই কোম্পানির পরিচালনা পর্ষদে বসতে পারবেন। তো এইটাকে বলা হয় সাধারণ শেয়ার। যেমন এই যে এখানে সুন্দর করে বলা আছে যে শেয়ারের মালিকগণ সাধারণ অধিকারের ভিত্তিতে লভ্যাংশ ভোগ করে থাকেন, মানে তাদের যে লভ্যাংশ করার যে সিস্টেমটা, এটা সাধারণ। মূলধন ফেরত পান, অথচ কোম্পানিতে দায়িত্ব, কর্তব্য ও অধিকার সর্বাধিক থাকে। তারা হচ্ছে কি, এই যে ওই যে বললাম পরিচালনা পর্ষদে বসতে পারে এবং তাদের একটা ভোটিং পাওয়ার থাকে। সে সকল শেয়ারকে সাধারণ শেয়ার বা ইকুইটি শেয়ার বলা হয়। ইকুইটি শেয়ার অথবা সাধারণ শেয়ার, এই দুই নামে বলা হয়। আচ্ছা, এরপরে বলছে কোনো বছর মুনাফা না হলে সাধারণ শেয়ার পাবে না, যেটা আমি অলরেডি বলেছি। তাহলে আমি পরেরটাতে চলে যাই। দেখেন অগ্রাধিকার শেয়ার। এই অগ্রাধিকার শেয়ার এবং সাধারণ শেয়ার হোল্ডারটা মানে একটু অপোজিট টাইপের। তো অপোজিট বলতে যে আসলে পুরোটা বিপরীত তা না, এটা ইকুইটি এবং লোন দুইটার সংমিশ্রণ। যেমন এটাও শেয়ার, বাট এই শেয়ারের যে রিটার্নটা, মানে যে ডিভিডেন্ডটা বা যে প্রফিটটা, এইটা সাধারণত ফিক্সড থাকে। অর্থাৎ কোম্পানি যদি 1000 টাকাও প্রফিট করে, সেক্ষেত্রে দেখা যায় সে বলতেছে যে অগ্রাধিকার শেয়ারকে আমি 10 টাকা করে দেবো, সে 10 টাকাই দিবে। কোম্পানি যদি 200 টাকা প্রফিট করে, তাও সে ওই যেটা প্রতিশ্রুতি দিয়েছিল সেটাই দিবে। আবার সে যদি একদমই প্রফিট না করে, তারপর তাকে দিতে হবে। ঠিক আছে, মানে অগ্রাধিকার শেয়ারটা কাইন্ড অফ লোনের মতো। আপনি যখন ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক কিন্তু দেখতে চায় না যে আপনি আপনার ব্যবসায় কি প্রফিট করছেন নাকি লস করছেন, এটা কিন্তু সে দেখতে চায় না। সে কি করে, সে হচ্ছে ওই মানে আপনার কাছ থেকে সে যে টাকাটা আপনাকে ধার দিয়েছিল বা লোন দিয়েছিল, সেটার উপর ইন্টারেস্ট নিয়ে থাকে। সেই মানে অগ্রাধিকার শেয়ার হোল্ডারও ঠিক একই কাজ করে। কিন্তু যদি লস হয়, সে লস কিন্তু সেটা তারা আবার নেয় না, যে হ্যাঁ আমরা লসের ভাগ নেব না, আমাদের যে প্রফিটের ভাগটা সেটা, এবং সেটা আগেই দিয়ে নেয়, আগেই তাদেরকে দিতে হয়। এই জন্যই কেন বলা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। দেখেন যেখানে বলছে যে এদের লভ্যাংশ একটি নির্দিষ্ট হারে কি সর্বপ্রথমেই দেওয়া হয়। অর্থাৎ প্রশ্ন যদি আসে যে কোন শেয়ার হোল্ডারদের আমরা লভ্যাংশটা সবার আগেই দিয়ে থাকি, বা এত টাকা প্রফিট হয়েছে, এই প্রফিট থেকে সবার আগে কারা টাকা পাবে। সো কোশ্চেন বিভিন্নভাবে হইতে পারে। আমাদের দরকার বেসিক কনসেপ্টটা, যে সাধারণ শেয়ারটা কি, আবার হচ্ছে অগ্রাধিকার শেয়ারটা কি। তো সাধারণ শেয়ারটা কি, যে লভ্যাংশটা পরে পাবো এবং এটা নির্দিষ্ট হারে না। আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে কি, এর লভ্যাংশটা নির্দিষ্ট হারে হবে এবং সবার প্রথমেই তারা টাকাটা পাবে। এবং কোম্পানি বিনিয়োগ সাধনের ক্ষেত্রে মূলধন ফেরত পাওয়ার ব্যাপারেও এদের অগ্রাধিকার থাকে। অর্থাৎ এখন কোম্পানি থাকবে না, কোম্পানি বন্ধ হয়ে যাবে, তো সেক্ষেত্রে ওই শেয়ার হোল্ডারদের টাকা ফেরত দেবে কোম্পানি। তো তখন কি হবে, যে সাধারণ যে শেয়ার হোল্ডাররা, এরা সবার শেষে টাকা পাবে। আর সবার আগে কে পাবে, সবার আগে পাবে হচ্ছে অগ্রাধিকার শেয়ার। তবে যদি প্রশ্নটা একটু ক্রিটিক্যাল করে দেয় যে কোম্পানি বিনিয়োগ সাধনের ক্ষেত্রে সর্বপ্রথম কারা টাকা পাবে, এখানে কিন্তু আপনাকে বলতেছে না যে শেয়ার হোল্ডার পাবে নাকি আরো কোনো ব্যক্তি পাবে। যখন স্পেসিফিকভাবে বলে দেবে যে কোন শেয়ার হোল্ডার সবার আগে টাকা পাবে, তখন কিন্তু অগ্রাধিকার শেয়ার। আর যদি প্রশ্নটা এভাবে আসে যে কোম্পানি বন্ধর সময় কারা টাকা আগে পাবে,
তো অ্যান্সারটা হবে যারা কর্মচারী, বেতনটা সবার আগে আপনাকে দিতে হবে। আপনি যখন কোম্পানিটা বন্ধ করবেন তখন সবার আগে টাকা দিতে হবে যারা কর্মচারী, যারা হচ্ছে কর্মকর্তা আছে, যারা বেতনভুক্ত, তাদের বেতনটা সবার আগে দিতে হবে। এরপরে যেটা দিতে হবে সেটা হচ্ছে দায়, লাইবিলিটিস আপনাকে পরিশোধ করতে হবে। এই লাইবিলিটিস পরিশোধ করার পর যদি কোনো কিছু টাকা অবশিষ্ট থাকে সেটা দিতে হবে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদেরকে, এবং এই অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা টাকা নেওয়ার পর যদি অবশিষ্ট থাকে তাহলে সেই টাকাটা ফেরত পাবে হচ্ছে সাধারণ শেয়ার হোল্ডাররা। তো আলটিমেটলি ধরেন যদি আপনার কোম্পানি যখন আপনি বন্ধ করতেছেন, ধরেন আপনার কোম্পানির মূলধন বা টোটাল অ্যাসেটের পরিমাণ হচ্ছে 10 লাখ টাকা, বাট আপনার তার মানে সাধারণ শেয়ার হোল্ডারের অংশ হচ্ছে 10 লাখ টাকা, বাট আপনার কোম্পানির বেতন, আপনার লোন, তারপর হচ্ছে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের শোধ করতেই চলে গেছে আপনার ধরেন 5 লাখ টাকা, তাহলে বাকি আছে 5 লাখ টাকা। সো এই 5 লাখ টাকাই ওই সাধারণ শেয়ার হোল্ডার যারা 10 লাখ টাকা দিয়েছিল তাদের ভিতরে ভাগ করে দেওয়া হবে, অর্থাৎ লসের পরিমাণটা কিন্তু তারাই গ্রহণ করবে। বুঝতে পারছেন? আশা করি কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার হয়ে গেছে যে আসলে এই মানে কোম্পানি যখন বলা হবে, কোশ্চেন দুইভাবে আসতে পারে। আমি আবার বলছি, কোশ্চেনটা দুইভাবে হতে পারে যে কোম্পানি বিলুপ সাধনের সময় কোন শেয়ার হোল্ডাররা আগে টাকা পাবে বা কোন শেয়ার হোল্ডাররা পরে টাকা পাবে, আর প্রশ্ন আসতে পারে যে কোম্পানি বিলুপ সাধনের ক্ষেত্রে কারা আগে টাকা পাবে। তো অপশন দেখে আমাকে বুঝতে হবে যে আসলে প্রশ্নকর্তা কোন অ্যান্সারটা যাচ্ছে, সে কি ভাষা জ্ঞানটা যাচ্ছে। নর্মালি সব জায়গাতে এই শেয়ার হোল্ডারদের কথা বলা হয়, বাট সে যদি স্পেসিফিক না করে দিয়ে এবং অপশনে দেয় যে কর্মচারী বা যে যারা লোন দিছে, তখন কিন্তু তাদেরকে আমাকে অ্যান্সারে আগে নিয়ে আসতে হবে। এরপর বলছে শেয়ার ইস্যু। আমরা অন্যান্য শেয়ারগুলো একটু আর পড়ছি না, এটা আমাদের বইতে সুন্দর করে দেওয়া আছে। আমরা অল্প সময় যেহেতু আমরা যেগুলো ইম্পর্টেন্ট সেই জিনিসগুলো আমরা একটু টাচ করার চেষ্টা করব। তো আমরা যখন শেয়ার ইস্যু করি দেখা যাচ্ছে 3 ভাবে শেয়ার ইস্যু হয়। একটা হচ্ছে সমহারে মানে কি 10 টাকা শেয়ার 10 টাকা সমহারে আমরা বিতরণ করতেছি, ফেস ভ্যালু যেটাকে বলা হচ্ছে ফেস ভ্যালু বা পার ভ্যালু। শেয়ারের যে দামটা সেই দামে আমরা যখন শেয়ারটা ইস্যু করবো সেটাকে বলা হয় সমহারে। তো সমহারে যখন শেয়ারটা প্রদান করা হবে তখন আসলে দেখেন জার্নালটা কি হয়, যখন শেয়ারের আবেদন পাওয়া যায়। আচ্ছা, আর একটা কথা বলি, যখন ধরেন আপনি শেয়ার নিয়ে ওই রাস্তায় কিন্তু ঘুরতে পারবেন না যে ভাই আমার শেয়ার কেন, এভাবে হয় না। প্রথমত আইপিও, ইনিশিয়ালি পাবলিক অফারিং, যেটা আমরা অনেকেই জানি যে একদম প্রাথমিক পর্যায়ে আপনাকে কিছু মানুষকে অফার করতে হবে যে আমি এরকম গ্রামীণফোন বা রবি যারা হচ্ছে মার্কেটে তাদের 10 লাখ টাকা কোম্পানির মোট মূলধন, এর ভিতরে তারা 5 লাখ টাকা বা 3 লাখ টাকা শেয়ার মার্কেটে ছাড়বে। সো এইটা কেনার জন্য আপনি এই ইনিশিয়ালি পাবলিক অফারিং, আপনি নর্মাল যারা লোকজন আছে তাদেরকে আপনি অফার করবেন। তারা হচ্ছে এই শেয়ারটা কেনার জন্য কি আপনার কাছে আবেদন করবে যে হ্যাঁ আমি এই শেয়ারটা কিনতে চাই। একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট দিয়ে ব্যাংকের থ্রুতে বিও অ্যাকাউন্ট খুলবে, বিও অ্যাকাউন্ট খুলে ব্যাংকের কোনো একটা থ্রুতে তারা হচ্ছে কি করবে, এই শেয়ারের জন্য আবেদন করবে। তো যখন আবেদন করবে তখন দেখেন কোম্পানি তার মানে জার্নালটা কি দেবে। যখন আবেদন করবে এই আইপিওর জন্য তখন আবেদনটা কি করবে বলা হচ্ছে, যতগুলো শেয়ারের আবেদন পাওয়া যাবে কি হবে, ব্যাংক হিসাব ডেবিট এবং শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। দেখেন এখানে কিন্তু শেয়ার হিসাব বলা হচ্ছে না, শেয়ার আবেদন হিসাব, কারণ শেয়ার হিসাবটা একটু পরে আসবে। তো আমরা শেয়ার আবেদনটাকে দায় বৃদ্ধি করব, আর সম্পদটা যেহেতু আমরা টাকা পাইছি এই জন্য কি করব, আমরা এটারে বৃদ্ধি করব, মানে ব্যাংক হিসাব, ব্যাংক। এবং দেখেন আমি যে বললাম ব্যাংকের মাধ্যমে, এখানে বলতে পারেন যে ভাই নগদ মানে যেহেতু টাকা দিছে, না এখানে টাকা দেয়নি, তারা ব্যাংকের মাধ্যমে আপনাকে কি করছে, আপনার কাছে আবেদন জানাইছে, তার মানে ফিটা ব্যাংকে দিছে, আপনার অ্যাকাউন্টে এটা জমা হয়েছে, সেই জন্য আমরা ব্যাংক হিসাবে এখানে ডেবিট করছি। তো অনেকে বলতে পারেন যে নগদান নয় কেন, নগদান কারণ নগদ টাকার মাধ্যমে এটা আবেদনটা আসলে হয় না। এরপরে বলা হচ্ছে যখন আপনার বরাদ্দ হবে, বরাদ্দ হওয়ার পর যখন শেয়ারটা বিলি করা হবে তখন আসলে আমরা কি বলছি যে আবেদন হিসাব দায় হ্রাস হয়ে গেল, তা ডেবিট হলো, আর মূলধন শেয়ার মূলধন হিসাব আমাদের ক্রেডিট হচ্ছে, অর্থাৎ বাড়তেছে। আমরা যখন আবেদনটা রিসিভ করলাম যে হ্যাঁ আমরা এই 200টা আবেদনের ভিতরে 100 মানে 2000 আবেদনের ভিতরে আমরা 1500 আবেদন নিলাম আর বাকি 1500 রিজেক্ট করে দিলাম, সেটা কি হবে সেটা আমরা আসতেছি। তো 1500 আবেদন আমরা যখন নেব তখন কি আমাদের আবেদনটা কমে গেল, দায় কমে গেল, আর আমাদের কিন্তু মূলধনটা বৃদ্ধি হয়ে গেল, কারণ কি তারা তো আমাকে ফুল টাকা এখন দিয়ে দেবে। এরপর অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত, অর্থাৎ যেই টাকাটা যাদের 500 যে বললাম যাদের আবেদনটা আমি রিসিভ করলাম না তাদের টাকাটা আবার ফেরত দিতে হবে, মানে এটা কিন্তু অফারের যোগ্য টাকা না। আইপিওতে যারা আবেদন করে, যারা আইপিও পায় তাদের টাকাটাই কোম্পানি নিয়ে নেয়, আর যদি তারা হচ্ছে যেটা ফেরত মানে যেটা নিবে না, যাদের আইপিও ফেরত দেওয়া হবে তাদেরকে আবার টাকাটা ব্যাক দিয়ে দেওয়া হয়। তো সেক্ষেত্রে আমাদের আবেদন হিসাবেও যে এটা এখানেও হ্রাস হচ্ছে, কারণ এখানে আপনি ফেরত দিয়ে দিচ্ছেন, কিন্তু দেখেন ব্যাংক হিসাব ক্রেডিট হচ্ছে, কারণ যে টাকাটা ব্যাংকের থ্রুতে এসেছিল সেই টাকাটা আবার ব্যাংকের মাধ্যমেই চলে যাবে, এই জন্য বলা হচ্ছে ব্যাংক হিসাব ক্রেডিট। এরপরে বলা হচ্ছে অতিরিক্ত আবেদনের ক্ষেত্রে 2 এবং 3 মিলিয়ে
মিশ্র জাবেদা দেওয়া হয়, অর্থাৎ আপনি 2 আর 3 এইটা মিলেও কিন্তু, যেমন এখানে আবেদন হিসাব কিন্তু ক্রেডিট হচ্ছে, তাই না, ডেবিট হচ্ছে, এখানে আবেদন হিসাব ডেবিট হচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে বলা হচ্ছে এই দুইটা মিলে একটা জার্নাল দেওয়া যায়, সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব ডেবিট, আমাদের দায়টা হ্রাস পাচ্ছে, আর শেয়ার মূলধন হিসাব বাড়তেছে ক্রেডিট, এবং ব্যাংক হিসাব ক্রেডিট, ব্যাংক হিসাবটা কমতেছে। ঠিক আছে, এই দুইটা মিলেও একটা জার্নাল দেওয়া যায়। তো আশা করি এটা বুঝতে পারছেন। তো এরপরে আমি নেক্সটে চলে যাই। যদি শেয়ারটা আমাদের অধিহারে সেল হয়, যদি অধিহারে মানে কি, অধিহারে মানে কি সেটা একটু দেখেন। কোম্পানি যখন তার শেয়ারের লিখিত মূল্য, ফেস ভ্যালু যেটা, অপেক্ষাকৃত অধিক মূল্যে বিলি করে, অর্থাৎ আপনার শেয়ারের প্রাইস হচ্ছে 10 টাকা করে, বাট আপনার ব্র্যান্ড ভ্যালু বা আপনার কোম্পানিকে মানুষ এতজনই চেনে যে আপনি এটার থেকে একটু বেশি চার্জ করতে পারতেছেন। ওই যে হয় না যে মার্কেটে অনেক জিনিসের যখন দাম মানে ডিমান্ড বেড়ে যায়, ডিমান্ড যখন বেড়ে যায় তখন কি ওই জিনিসটা সবাই নিতে চায়, তখন কি অটোমেটিকলি ওই জিনিসটার দাম একটু বেড়ে যায়। তো এটা কোম্পানির শেয়ার ক্ষেত্রে হয়। দেখেন লেখা আছে একটা, যেমন উদাহরণে বলা হচ্ছে যে শেয়ারের লিখিত মূল্য 100 টাকা এবং তা যদি কোম্পানি 110 টাকায় সাধারণ শেয়ারের নিকট, সাধারণ জনগণের নিকট বিলি করে, সেক্ষেত্রে ওই যে 110 মাইনাস 110 টাকায় হলো অধিহার বা প্রিমিয়াম। তো আমরা যদি এই প্রিমিয়ামে যদি আমরা মানে এই মেথডে যদি আমরা শেয়ারটা বিলি করে থাকি, তখন আমাদের জার্নালটা কি হবে সেটা দেখেন। বলা হচ্ছে শেয়ারের আবেদন যখন পাওয়া যায়, ব্যাংক হিসাব ডেবিট এবং আবেদন হিসাব ক্রেডিট, আগেরটার মতোই, কোনো এখানে পার্থক্য নাই। এরপরে বলছে যে শেয়ারে বরাদ্দ দেওয়ার পর বিলিখিত শেয়ার, এখানে দেখেন আমাদের 3টা জার্নাল আবার আসবে। সেটা কেন? আবেদন হিসাব বলতেছি দায়, মানে এটা হ্রাস পাচ্ছে, মূলধন হিসাব বৃদ্ধি পাচ্ছে, এবং আবার কি শেয়ার অধিহার বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এখানে আপনি কিন্তু কি করছেন, এখানে 10 টাকা একটু বেশি নিছেন, 100 টাকা ছিল আপনার মূলধন, আর বাকি 10 টাকা কি অধিহার। সো এই যে অ্যামাউন্টটা বেশি পাবেন, এটার জন্য একটা আলাদা হিসাব লিখতে হবে যে আমার কি এই শেয়ার অধিহারও আমার জন্য 10 টাকা ছিল, এটার জন্য আমরা আলাদা একটা জার্নাল দিচ্ছি। এরপর অতিরিক্ত অর্থ যখন ফেরত দেবেন, ওই আগেরটার মতোই আবেদন হ্রাস পাচ্ছে এবং কি ব্যাংক হিসাব হ্রাস পাচ্ছে। এবং এখানে বলছে যে আপনি চাইলে এই 2 আর 3 মিলে একটা জাবেদা দিতে পারেন। দেখেন এক্ষেত্রে আবার 4টা হয়েছে। কেন 4টা হয়েছে? কারণ এখানে 2টা আছে, এখানে একটা আছে, আর আবেদন হিসাব একটা একটা করে আছে। সো এই 4টা নিয়ে আপনার এই জার্নালটা দিতে হবে। তো আচ্ছা, তারপরে এরপরে আমরা চলে যাই। এরপরে বলতেছে যে অবহারে। সো অবহার বলতে আমরা সমহারটা পাইলাম, অধিহারটা পাইলাম। অবহারটা অধিহারের উল্টাটা, অর্থাৎ আগেরটা আমি কি একটু বেশি দামে সেল করছি, আর এবার হচ্ছে আমার ডিমান্ড নাই, এই জন্য আমাকে আমার যে প্রাইসটা সেই প্রাইসের থেকে কম দামে সেল করতে হবে। এটাই বলা হচ্ছে অধিহারে, সরি অবহারে। দেখেন ওই যে 100 টাকার শেয়ার, আগেরটার মতোই 100 টাকার শেয়ার, যেটা কি আমি 90 টাকায় সেল করছি। যখন আবেদন পাওয়া যাবে সেম জার্নাল, যখন শেয়ারটা বিলি করা হবে তখনও সেম জার্নাল। কিন্তু দেখেন এই জায়গাটা মজার বিষয়, সেটা হচ্ছে শেয়ার আবেদন হিসাব দায়, আর শেয়ার অবহার হচ্ছে সম্পত্তি বৃদ্ধি করতেছে, তাই না? আর বলতেছে মূলধন হিসাব ক্রেডিট হয়ে যাচ্ছে। আচ্ছা, এই অবহারটা যখন আসলো, আমি তো ভাই কম দামে সেল করলাম, তাহলে আমার সম্পত্তি কেন বৃদ্ধি পেল? সম্পত্তি কেন বৃদ্ধি পেল এটা কি কেউ জানি আমরা? একটু কমেন্টে একটু আমাকে বলেন তো, কেউ এটা মানে এটা জানেন কি জানেন না, জাস্ট একটু বলবেন যে হ্যাঁ ভাই আমি জানি। বা কেন আসলে এইটার কারণে, যেটা আমি লসে বিক্রি করলাম, লসে বিক্রি করার কারণে আমার সম্পদ কেন বৃদ্ধি পাচ্ছে? এটা তো আমার লস হয়ে গেছে, আমার কাছে তো ক্ষতি হয়েছে। তাহলে মানে আমি 10 টাকা জিনিস 90 টাকা সেল করে বলতেছি সম্পদ বৃদ্ধি পেয়েছে, এটা রিজনটা কি? আমাকে একটু কমেন্টে জানায়েন তো, দেখি কেউ আছেন কিনা জানা, এটা জানেন যে অবহারে সেল করার কারণে আমার সম্পত্তিটা কেন বৃদ্ধি পাচ্ছে। তো যেটা বলতেছিলাম যে এটা জন্য যে আসলে আমাদের জার্নালটা কমেন্ট, সো এই কেউ কি বুঝতে পারছেন? আচ্ছা আমি একটু বলে নেই যে দেখেন এই যে শেয়ার অবহার, আমরা গত ক্লাসে এটা পড়েছিলাম যে নোটস পড়েছিলাম না, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলোর
নিচে, আর্থিক বিবরণীর নিচে আমরা কি করি, আমরা হচ্ছে একটা কাল্পনিক সম্পত্তি বা ভুয়া সম্পত্তি হিসাবে একটা জিনিস দেখাই, তাই না? এই যে অনেকে কমেন্ট করেছেন, সাব্বির হালদার বলছেন জি লস হলে তো সাময়িক ভাবে সমানভাবে নিতে হবে নাকি অগ্রাধিকার শেয়ারের ক্ষেত্রে? আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, অলিক সম্পদ, এই যে তারেক হোসেন বলেছেন, গুড। এই যে তারেক হোসেন একদম সঠিক অ্যান্সার দিয়েছেন যে শেয়ার অবহার যেটা, এটা আসলে বেসিক্যালি আমাদের জন্য কাল্পনিক অ্যাসেট, মানে এটা আমাদের ক্ষতি কিন্তু, বাট এই ক্ষতিটা আমরা চাইলেই ওই উইদিন 1 ইয়ার বা উইদিন ওই সময়ের ভিতরে অ্যাডজাস্ট করতে পারি না। সো এই জন্য পারি না জন্য এটা একটা সান্ত্বনা। এই যে অলিক সম্পদ আমরা যারা এটা বুঝি যে অলিক সম্পদটা আসলে কি, এটা কাইন্ড অফ কিন্তু সান্ত্বনা, যে আপনার নাই কিন্তু তারপরে আপনি ভাবতেছেন যে না আপনার 10 কোটি টাকা আছে। এই যে এটা কল্পনা করি না, এই কোম্পানিও মাঝে মধ্যে একটু কল্পনা করে, যেহেতু এটা কৃত্রিম সত্তা। সো সেও ভাবতেছে যে আমার হ্যাঁ যে অবহারটা হয়েছে, যে ধরেন 2-4-5 কোটি টাকা অবহারের শেয়ার আমি সেল করছি, এইটা আমার জন্য একটা সম্পত্তি, জাস্ট আমার ক্ষতি না, বাট এটা আমার ইন ফিউচারে আমি অ্যাডজাস্ট করবো, বা এই সুবিধাটা আমি পরবর্তীতে পাবো, এই জন্য সে এটাকে সম্পত্তি হিসেবে দেখায়। বাট এই সম্পত্তিটা কি হিসেবে দেখাবে? অলিক সম্পত্তি হিসেবে দেখাবে। জাস্ট এতটুকুই বলা হয়েছে, বুঝতে পারছেন তারেক হোসেন? থ্যাংক ইউ সো মাচ, আপনার অ্যান্সারটা একদম সঠিক, যে এটা আসলে অলিক সম্পত্তি, শেয়ার অবহারটা হচ্ছে অলিক সম্পত্তি, এই জন্য এটাকে আমরা কি করতেছি, বলতেছি সম্পত্তি বৃদ্ধি পাইছে, বাট আসলে কিন্তু ব্যাপারটা তা না। তারপরে কি, যখন অতিরিক্ত অর্থ ফেরত দেবো, ওই আগেরটার মতোই সেম টু সেম, শেয়ার আবেদন হিসাব ডেবিট এবং ব্যাংক হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন? এটা আগের মানে এই জায়গায় মানে ফার্স্টে এবং 3 নাম্বার জার্নালটা সব সময় দেখেন একই আসতেছে, জাস্ট আপনি যখন আবেদন নিচ্ছেন তখন একটা হচ্ছে, আর আবেদন যখন ফেরত দিচ্ছেন এই দুটো সবসময় সেম থাকতেছে, শুধু চেঞ্জ আসতেছে 2 নাম্বারটায় আর 3 নাম্বারটায়। ঠিক আছে, যেমন এখানেও 3 নাম্বারটা তো খারাপ বলা হচ্ছে যে 2 আর 3 এই দুটো মিলেই আপনি একটা জার্নাল দিতে পারেন, দুটো মিলেই কিন্তু একটা জার্নাল আমরা দিতে পারি। আচ্ছা, এরপর আমরা যাই পরের পেজে যাই, বলা হচ্ছে শেয়ার বাজেয়াপ্ত। অর্থাৎ দেখেন শেয়ার বাজেয়াপ্তটা কি, বলা হচ্ছে কোনো শেয়ার হোল্ডার আবন্টন বা তলবকৃত অর্থ পরিশোধে ব্যর্থ হলে এবং পরিমাণ নিয়মাবলীর বিধান মোতাবেক যথাযথ নোটিশ প্রদানের উপর উক্ত টাকা পরিশোধে ব্যর্থ হলে পরিচালকগণ বা তাদের শেয়ার সমূহ বাজেয়াপ্ত করতে পারেন। অর্থাৎ ওই যে আপনি আবেদন করলেন না, ওই যে আপনি আবেদন করলেন যে হ্যাঁ আমি গ্রামীণ ফোনের শেয়ার কিনতে ইচ্ছুক, তো ওইটা ছিল আপনার আবেদন ফি। এরপরে তারা যখন সম্পূর্ণ টাকা বা ওই টাকাটার কিছু অংশ, ধরেন আপনি 100 টাকার একটা শেয়ারের জন্য আবেদন করছেন, তো 100 টাকা শেয়ারের জন্য আপনি 10 টাকা দিয়ে আবেদন করছেন, বাকি 90 টাকা কিন্তু এখনো দেন নাই। তো আপনার আবেদনটা যখন অ্যাকসেপ্টেড হয়েছে যে ঠিক আছে আমি ওর আবেদনটা সে শেয়ার পাবে, কিন্তু আপনার কাছে যখন বলা হয় যে 90 টাকা তো আপনার কাছে এখনো পাওনা আছে, আপনি বাকি যে 90 টাকা, এই 90 টাকার ভিতরে 50% 45 টাকা দিয়ে দেন। সো আপনি 45 টাকা দিলেন, এরপরে দেখছে বাকি যে 45 টাকা যখন আপনার কাছে চাওয়া হয়েছে তখন আপনি দিতে পারলেন না। তো তখন দেখা গেল কোম্পানির যে পরিচালকগণ আছে বা কোম্পানির যে ম্যানেজমেন্ট আছে, তারা চাইলে আপনারা এই যে শেয়ারটা এটা বাতিল করে দিতে পারে। তো তখন সেটাকে বলা হচ্ছে কি, যে এইটাকে বলা হচ্ছে বাজেয়াপ্তকরণ শেয়ার। তারা ওই আবেদনের পর কোম্পানি চাইলে সম্পূর্ণ টাকা অথবা কিছু অংশ করে চাইতে পারে, এটা কোম্পানির ব্যাপার, এটা তাদের ব্যাপার। তো সেই টাকাটা দিতে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে আপনার শেয়ারটা তারা বাতিল করে দেবে। তবে এখানে বাতিল করার জন্য আসলে তারা তো হুট করে চাইলে তো যে কোনো কিছু করতে পারে না, তাদের হচ্ছে আইনি প্রক্রিয়া যেতে হয় বা কিছু নোটিশ দিতে হয়। যেমন এখানে বলা হচ্ছে উল্লেখ করা যেতে পারে যে কোনো শেয়ার বাজেয়াপ্ত করার পূর্বে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদেরকে 14 দিনের নোটিশ দিতে হবে। তাকে বলা হবে আপনি আপনার সামনের যে 14 দিন আসতেছে এই 14 দিনের ভিতরে টাকা দিতে পারেন, তাহলে আপনার শেয়ার রাখা হবে, আদারওয়াইজ আপনার শেয়ারটা ক্যান্সেল করে দেওয়া হবে। আচ্ছা, যখন শেয়ার বাজেয়াপ্তকরণ হয় তখন আসলে কি হয়, সেটা হচ্ছে শেয়ার হোল্ডার কোম্পানির শেয়ারের মালিকানা হারায়। আপনি যেই যতটুকু ওই কোম্পানির শেয়ারটা হোল্ড করতেছিলেন, এখন আপনার শেয়ারই নাই, বাতিল হয়ে গেছে, তাহলে আপনার কি মালিকানা থাকবে? থাকবে না। এই জন্য বলা হচ্ছে সে মালিকানা হারায়। এরপরে বলা হচ্ছে ইস্যুকৃত বা বিলিখিত শেয়ারের মূলধন হ্রাস পায়। কারণ ওই যে আপনার শেয়ার আপনাকে আপনার জন্য রাখা হয়েছিল, ধরেন ওই 100টা শেয়ার 100 টাকা করে, তাহলে 10,000 টাকার শেয়ার ছিল, এখন ওটা তো বাতিল করা হলো, তাহলে তো শেয়ারের যে টোটাল যে ভ্যালুটা ছিল, মানে যে টাকাটা ছিল কোম্পানির, সেটা কমে আসতেছে। এই জন্য এটাকে বলা হচ্ছে তার শেয়ারটা কমে যায়। এরপর হচ্ছে বাজেয়াপ্ত শেয়ার হতে প্রাপ্ত টাকা সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদের আবার ফেরত দেওয়া হয় না। দেখছেন, এটা কাহিনী আছে কিন্তু, মানে জেনে শুনে আসলে যেতে হয়। আপনার কাছে যদি 45 টাকা বা বাকি 90 টাকা না থাকে, তাহলে আপনার কিন্তু আসলে আবেদন করাটা ঠিক না। যদিও এই প্রবলেমটা আসলে রিয়েল মার্কেটে হয় না, মানে আপনার কাছে টাকা না থাকলে তো কখনোই বলবেন না যে আমি কিনবো। তারপর হয় না যে বায়না করে রাখে কেউ যে হ্যাঁ আসবে, বাট ইনসিডেন্ট আসলো না। অ্যাক্সিডেন্ট হতেই পারে, বাট সচরাচর হয় না। এটা আইনে আছে, বাট সচরাচর হয় না। আমি বলছি সচরাচর না, হতেও পারে। এটা হওয়ার পার্সেন্ট হচ্ছে যে 99.9%। ওই যে ডেটল যেমন গিটাণু বা হচ্ছে ব্যাকটেরিয়া হচ্ছে ধ্বংস করে, এবং ধ্বংস করার পর বলে যে এটা কার্যকরী হবে 99.9%।
ঠিক আছে, 99% এইটা বলা হয়। তো এই শেয়ারের ক্ষেত্রে এটা বাজেয়াপ্ত খুব অল্প, মানে খুবই ইয়াটা কম, এই পার্সেন্টেজটা শেয়ার বাজেয়াপ্তের ঘটনাটা খুবই কম। ফলে কোম্পানি মূলধন জাতীয় লাভ হয় যা মূলধন সঞ্চিতি স্থানান্তর করা হয়, অর্থাৎ যেই আপনার ওই আবেদন ফি 10 টাকা, ধরেন আপনি 45 টাকা দিয়েছেন, তো এই 55 টাকাটা আসলে কোম্পানি কোথায় নিয়ে যাবে? কোম্পানি নিয়ে যায় এই যে সঞ্চিতি হিসাব, মূলধন সঞ্চিতি মানে সঞ্চিতিতে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে কোম্পানি বাজেয়াপ্তকৃত শেয়ারের আদায়কৃত অর্থ দ্বারা মূলধন সঞ্চিতি গঠন করা হয়, যা পরবর্তীতে ওই শেয়ারগুলো পুনঃবিক্রয়ের সময় লোকসান কমাতে সহায়তা করে। এখন ওই যে বাজেয়াপ্ত করা হলো, তো এই শেয়ারগুলো তো আবার পরবর্তীতে বিক্রি করা হবে, ঠিক আছে। তো আবার বিক্রি করতে গেলে দেখা গেল যে আসলে ওই সঠিক দামটা পাইলেও না। ওই ধরেন যে আমি প্রথমে 110 টাকা, কারণ মার্কেটে ডিমান্ড ছিল, তখন আমি অনেক বেশি দামে বিক্রি করতে পারতাম, কিন্তু আপনি জাস্ট বুকিং করে রাখছেন কিন্তু পরবর্তীতে টাকা দেন নাই। তো এখন ওই 1 বছর পর বা 6 মাস পর যখন আপনার শেয়ারটা আমি বাজেয়াপ্ত করলাম, ততদিন আমার কোম্পানির ডিমান্ডও কমে গেছে, আমার শেয়ারের দামও কমে গেছে, তখন আর কি ওই 100 টাকা শেয়ারটা কিনতে যাচ্ছে না, হয়তো বা 60 টাকা 70 টাকা, তো তখন আমার একটা লোকসান হবে। ওই লোকসানটা কমানোর জন্যই আমি এই টাকাগুলোকে আবার রিজার্ভ করে রাখতেছি। এগুলো একটা আইন, মনে হয় যে ভাই আমাকে তো বাতিল করে দিলেন, আমার টাকাটা ফেরত দেন, এটা নর্মাল আমরা চিন্তা করি, বাট আইনের প্রক্রিয়াটা একটু টাফ, এটা একটু আসলে আবেগ দিয়ে আসলে হয় না, বিবেকেও আসলে কাজ করাতে হয়। আচ্ছা ঠিক আছে, আমরা পরের স্লাইডটাতে যাই। দেখেন যখন বাজেয়াপ্ত যখন হবে তখন আসলে জাবেদা যেটা হয় সেটা কি বলা হচ্ছে, মূলধন হিসাব ডেবিট, তার কারণ কেউ যে কমে যাচ্ছে আমার মূলধনটা। এরপরে বলা হচ্ছে অনাদায়ী তলবকৃত হিসাব ক্রেডিট এবং শেয়ার বাজেয়াপ্ত হিসাব ক্রেডিট। বুঝতে পারছেন, এটা যখন শেয়ারটা আমরা বাজেয়াপ্ত করবো তখন এই জার্নালটা দিতে হবে। আবার এই বাজেয়াপ্ত শেয়ার যখন আমরা পুনরায় ইস্যু করার সময় যখন জাবেদাটা হবে, তখন দেখেন এই শুনেন জাবেদাগুলো কিন্তু একটু লিখে রাখবেন। যাদের কাছে এই জয়কলির বইটা নাই বা যাদের কাছে লেকচার শিটগুলো নাই, আপনারা অনেকেই অনেক কোচিংয়ে পড়েন জানি আমি, আমার ক্লাসেও হয়তো বা অনেকেই থাকতে পারেন। সো যাদের কাছে আপনাদের কোনো ধরনের ওই লেকচার শিট বা এই বইটা যদি না থাকে, আপনারা এই জার্নালগুলো একটু লিখে রাখবেন, আর থাকলে তো খুবই ভালো, ঠিক আছে। সো একটু লিখে রাখবেন এই জার্নালটা, অর্থাৎ এটা কিন্তু অনেক পরীক্ষায় আসে, 7 কলেজের পরীক্ষায় আসে, তারপর ঢাকা ইউনিভার্সিটি সব আদার্স ইউনিভার্সিটিতেও কিন্তু এই কোশ্চেনগুলো আসে, যে শেয়ার যখন বাজেয়াপ্তকরণ করা হয় তখন জার্নাল কি হয়, অথবা বাজেয়াপ্ত শেয়ার যখন আবার পুনরায় বিলির জন্য মার্কেটে ছাড়া হয় তখন এটা জাবেদাটা কি হয়। তখন হয় যদি সমহারে যদি ইস্যু হয় সেক্ষেত্রে হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। যদি অধিহারে শেয়ার পুনঃ ইস্যু করা হয়, দুইটা অপশনই আছে। ওই যে আমি একটু আগে যেটা বললাম সেটা লসের ক্ষেত্রে। আবার আমি চাইলে যে আমার মার্কেটে এখনো ডিমান্ড আছে, আমি অতিরিক্ত না সেল করে জাস্ট যে প্রাইস সেই প্রাইসে সেল করতেছি, সেক্ষেত্রে যে আপনার ব্যাংক হিসাব ডেবিট হচ্ছে শেয়ার বাজেয়াপ্তকরণ ডেবিট এবং শেয়ার মূলধন হচ্ছে ক্রেডিট। বুঝতে পারছেন, তো এখানে আমরা দুইটা জার্নাল পড়লাম, যে শেয়ার বাজেয়াপ্তকরণ যখন হয় তখন কোন জার্নাল, এবং সেই বাজেয়াপ্তকৃত শেয়ারটাই যখন আবার মার্কেটে ছাড় হয় তখন সেটা কি হয়। একটা মজার বিষয় দেখেন, যখন আপনি ওই বাজেয়াপ্তকরণ ওই শেয়ারটা যখন আবার মার্কেটে ছাড়তেছেন, ওইটার জন্য কিন্তু আবার আইপিওর দরকার হয় না, ওই শেয়ারটা কিন্তু আবার আইপিওর মাধ্যমে বিক্রি হবে না। এই জন্য দেখেন এখানে কিন্তু আবেদন হিসাবটা আর আসতেছে না, এটা ডিরেক্ট ওই এবং আইপিওর পর কোথায় যায় আমাদের ইয়াটা, প্রাইমারি মার্কেট যেটাকে আমরা বলি, যে সিকিউরিটি এক্সচেঞ্জ যেটা আছে, বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন বা ডিএসসি যে মার্কেটটা, বা চিটাগং স্টক এক্সচেঞ্জ বা ঢাকা স্টক এক্সচেঞ্জ, এগুলোতে কিন্তু আপনার আইপিওর পরে, মানে আপনি তো ফার্স্টে হচ্ছে আইপিওর জন্য মানে আবেদন করলেন, এরপরে ধরেন আপনি আইপিও পেয়ে গেলেন, এরপরে আপনি শেয়ারের কিছু আবেদন শেয়ারও পেয়ে গেলেন, এরপরে আপনার কাছে মনে হয়েছে যে আপনি এখন শেয়ারটা সেল করবেন। তো কোম্পানি ফার্স্টে আপনার কাছে আইপিওর মাধ্যমে শেয়ার সেল করেছে, এরপরে আপনি আবার কার কাছে সেল করবেন। ধরেন আপনি এখন আর ইনভেস্ট করতে চাচ্ছেন না, বা আপনি শেয়ারটা এখন সেল করে দেবেন, অন্য কারো কাছে দেবেন, সেটা আপনি এখন কোথায় সেল করবেন? আপনি কি রাস্তায় ধরে বেড়াবেন, ভাই যে আমার শেয়ার আছে কেউ নেন না, এটা করবেন না। এটারও একটা মার্কেট আছে, আমরা জানি যে কোনো প্রোডাক্ট কিন্তু একটা মার্কেটে সেল হয়, মার্কেটটা ভিজিবল হইতে পারে, ইনভিজিবল হইতে পারে। যেমন এখন অনলাইন মার্কেটটা, এটা তো দেখা যায় না, আর রাস্তাঘাটে আমরা যে মার্কেটগুলো পাই এটা দেখা যায় ভিজিবল। তো শেয়ারটা বিক্রি হওয়ার জন্য একটা মার্কেট আছে, সেটাকে আমরা ধরেন ঢাকা স্টক এক্সচেঞ্জ অথবা চিটাগং এক্সচেঞ্জ বলি। তো এই দুইটা স্টক এক্সচেঞ্জের মাধ্যমে, মানে এই এক্সচেঞ্জে আবার অনেক ওই এজেন্ট আছে, ঠিক আছে, ব্রোকার হাউস। সো এই ব্রোকার হাউসের মাধ্যমে কিন্তু শেয়ারটা আপনার সেকেন্ডারি ভাবে, মানে পরবর্তীতে আপনি কারো কাছে সেল করতে পারেন, অথবা আপনি আবার অন্য কারো কোম্পানির শেয়ারটা কিনতে পারেন। ধরেন আমি আইপিও কিনেছি, আমি এখন গ্রামীণ ফোনের মালিক, এখন আপনিও গ্রামীণ ফোনের মালিক হতে যাচ্ছেন,
আমি সেটা সেল করতে যাচ্ছি। সো আমরা কিন্তু ওই ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জের মাধ্যমে কিন্তু এই ট্রানজাকশনটা করব। এখন আমি গ্রামীণ ফোনের শেয়ার ছেড়ে দিয়ে আমি রবির শেয়ার কিনলাম, তো আমি কিন্তু আর ওই রবির আইপিওর জন্য অ্যাপ্লাই করবো না, কারণ আইপিও একবারই ছাড়ে, আইপিওটা কিন্তু একবারই ছাড়ে। তো আমি এখন গিয়ে দেখবো যে স্টক এক্সচেঞ্জ যাই দেখবো যে রবির শেয়ার কে সেল করবে। যে যদি আমি দেখতেছি হ্যাঁ রবি শেয়ার সেল করতেছে, আমি আমার ব্রোকার হাউসের মাধ্যমে বলবো যে হ্যাঁ আমি এখন রবি শেয়ার কিনবো, আপনি আমার জন্য রবি শেয়ার কিনে দেন, তখন আমি রবি শেয়ারটা কিনবো। তো আশা করি যারা মোটামুটি শেয়ার সম্পর্কে যাদের একটু ধারণা আছে তারা একটু রিলেট করতে পারতেছেন, ঠিক আছে। তো বেসিক্যালি এভাবেই সেকেন্ডারি মার্কেট হিসাবে ওই মার্কেটগুলোতে হচ্ছে শেয়ার বিক্রি হয় আইপিওর পরে। আচ্ছা, এরপরে আমরা যেতে যাচ্ছি, এরপর হচ্ছে আমাদের নেক্সট স্লাইড। আজকেও কি ফ্রিজ হয়ে গেল নাকি? আচ্ছা, একজন লিখছেন কাজী ইসলাম মুজাহিদুল ইসলাম বলছেন বুঝতে পারিনি স্যার, কোন পার্টটা বোঝেন না একটু বলবেন আমার? আমি তো আসলে এটাই বুঝতেছি না যে আপনি আসলে কোন পার্টটা বলতে চাচ্ছেন, যে কোনটা পার্ট আপনি আসলে বোঝেন নাই। একটু যদি বলতেন যে আসলে কোন পার্টটা বোঝেনি, তাহলে আমাদের জন্য একটু বুঝতে ভালো সুবিধা হতো। আজকে আবারও প্রবলেম হচ্ছে, এই স্লাইড চেঞ্জ হচ্ছে না কেন? একটু ধৈর্য ধরবেন, আপনারা যারা ক্লাসটা করছেন একটু ধৈর্য ধরবেন, আমাদের স্লাইডটাই মানে বোর্ডে মনে হয় একটু প্রবলেম হয়েছে। এই ইয়ার জিনিস তো, ইলেকট্রিক্যাল জিনিস, যে কোনো সময়ের মাথাটা নষ্ট হয়ে যায়। একটু অপেক্ষা করবেন। এটা কি আমি যেদিন করে ক্লাস নেই সেদিনেই প্রবলেম হয় নাকি এটা কি হ্যাং করে ফেলছে নাকি?
আচ্ছা, সরি ফর টেকনিক্যাল ইস্যু, একটু প্রবলেম হয়েছিল। তো আশা করি একটু ধৈর্য ধরে থাকবেন। অনলাইন ক্লাস তো অনেক ইনসিডেন্ট হয়ে যায়, নেটের প্রবলেম হয়, তারপর হচ্ছে যে এটির প্রবলেম হয়। তো আমরা আছি তো নাকি সবাই? ইনশাল্লাহ যে সবাই আছে, এখনো কেউ যায় নাই। এখন আপনাদের আমি একটা কোশ্চেন দিয়েছি, এই কোশ্চেনটা একটু সলভ করেন, বলেন তো এটার অ্যান্সার কী হবে। যে বাজেয়াপ্তকৃত শেয়ার পুনর্বিক্রয়ের পর শেয়ার বাজেয়াপ্তকরণ হিসাবের জের কোন হিসাবে স্থানান্তরিত হবে? এটার অ্যান্সার বলেন দেখি কি হবে। এটার অ্যান্সারটা বলেন যে এটার অ্যান্সারটা কি হবে। খুব দ্রুত এটা একটা অ্যান্সার দিয়ে দিবেন। একটু দেখতে পাচ্ছি যে এটার অ্যান্সার কি হবে, একটু বলেন দেখি। কোশ্চেন নাম্বার ফার্স্ট কোশ্চেন, এটা আমি অলরেডি মনে বলেছি। এটা এটা বিভিন্ন ইউনিভার্সিটি দেখেন এসেছে, ঢাকা ইউনিভার্সিটি দেখেন এই কোশ্চেনটা কতবার এসেছে। 96 সালে, 2001-2 শিক্ষাবর্ষে, 3-4, তারপর হচ্ছে অনেকবার এসেছে। তো এই কোশ্চেনটা আমরা একটু দেওয়ার চেষ্টা করেছি। দেখেন তো এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে, একটু বলেন দেখি। পরে হচ্ছে এটার অ্যান্সার কি হবে বলেন তো, খুব দ্রুত একটু বলেন। আচ্ছা বলেন, খুব দ্রুত এটা অ্যান্সার দিয়ে দেন, আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। তো এটার অ্যান্সার কি হবে, এটা অলরেডি আমি পড়ে ফেলেছি কিন্তু। আচ্ছা, সময় বেশি নষ্ট করছি না, কারণ যেহেতু আমাদের রিভিউ ক্লাস আমরা আবার পাবো, আবার কোশ্চেন কোনো প্রবলেম সেটা আমরা পরের ক্লাসগুলোতে আবার সলভ করবো। তো এটার অ্যান্সার হচ্ছে মূলধন সঞ্চিত হিসাব। যখন বাজেয়াপ্তকরণ করা হবে এই টাকাটা কোথায় চলে যাবে, শেয়ার সঞ্চিত মূলধনে চলে যাবে। আচ্ছা, পরে একটা কোশ্চেন, এই কোশ্চেনটা 2016-17 শিক্ষাবর্ষে এসেছিল। সো কোশ্চেনটাতে বলা হচ্ছে, দেখেন এই কোশ্চেনটা এসেছে ম্যাথ, তাই না? কিন্তু এই কোশ্চেনটা আমরা থিওরিক্যালি কিন্তু শেষ করেছি একদম শুরুতেই, যখন আমি সাধারণ শেয়ার হোল্ডার এবং অগ্রাধিকার শেয়ার হোল্ডার যখন পড়েছিলাম, তখন কিন্তু আমি একটা কথা বলেছিলাম যে কোশ্চেন ম্যাথও আসতে পারে, থিওরিও আসতে পারে। সো থিওরিটা যদি আমরা ভালো করে বলি, সেক্ষেত্রে ম্যাথ সলভ করতে আমাদের প্রবলেম হয় না। দেখেন অনেকেই এটা মানে ভাবতেন যে ম্যাথ, আমি এটা শেয়ার ইস্যু ম্যাথ করি নেই, তা বাদ দিই। কিন্তু আসলে দেখেন এটা ম্যাথ কিনা। বলা হচ্ছে বাড়িগাঁও কোম্পানি 10% হারে 1 লক্ষ টাকার ঋণ আছে, এবং 12% হারে আপনার 2 লক্ষ টাকার অগ্রাধিকার শেয়ার আছে, এবং প্রতিটি 10 টাকা মূল্যের 50,000 সাধারণ শেয়ার রয়েছে। যদি কোম্পানির কর পরবর্তী মুনাফা 1,50,000 টাকা হয়, তবে সাধারণ শেয়ার হোল্ডারগণ সর্বোচ্চ কত টাকা লভ্যাংশ পেতে পারে? তো প্রশ্নটা দেখে আমাদের মনে হচ্ছে যে এই কোশ্চেনটা মনে হয় আমাদের জন্য এটার অ্যান্সার হবে মানে ম্যাথ, আমরা এটা না যাই, স্কিপ করে যাই। কিন্তু আসলে দেখেন কোশ্চেনটা কিন্তু ম্যাথ না, কোশ্চেনটা আসলে থিওরিক্যাল। সেটা কেমন, একটু জিনিসটা বুঝেন। এই যে ঋণের যে পার্সেন্টেজটা 10%, 1 লক্ষ টাকা 10% যে সুদ আসে 10,000 টাকা, সেটা কি আমার এই নেট প্রফিটের ভিতরে ইনক্লুডেড নাকি এক্সক্লুডেড? মানে এই ঋণটার যে পরিমাণটা, এটা কি বাদ দেওয়ার পরে 1.5 লক্ষ টাকা নাকি আগেই 1.5 লক্ষ টাকা? অবশ্যই পরে, কারণ যেহেতু বলা হচ্ছে যে নিট মুনাফা, তার মানে এটা তো আমার খরচ, এই ঋণের সুদ তো আমার ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিসে খরচে যাবে, তো এটা অলরেডি চলে গেছে। এরপর আমি মুনাফাটা তো বিলি করবো কার উপর, অগ্রাধিকারের উপর করব, আর সাধারণ শেয়ার হোল্ডার উপরে করব। তো সবার আগে মুনাফাটা কে পায়? ওই যে আমি ফার্স্টের দিকে পড়িয়েছিলাম যে সবার আগে মুনাফাটা পায় হচ্ছে সাধারণ অগ্রাধিকার শেয়ার হোল্ডার। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের অংশ কত? তাদের অংশ ছিল 2 লক্ষ টাকা, এবং তাদের যে মুনাফাটার পরিমাণ সেটা ছিল 12%। তাহলে 2 লক্ষ টাকার 12% কত হয়? 2 লক্ষ টাকার 12% হয় 24,000 টাকা। তো 2 লক্ষ টাকার 12% 24,000 টাকা হলে তাদের নিট মুনাফা হচ্ছে 1.5 লক্ষ টাকা। তাহলে 1.5 লক্ষ টাকা থেকে আগে কে নিবে? অগ্রাধিকার শেয়ার হোল্ডার, তাদের কত অংশ? 24,000। তাহলে 24,000 টাকা নেওয়ার পরে ওই 1.5 লক্ষ টাকা থেকে আর কত টাকা থাকে? 1,26,000। তাহলে দেখেন অ্যান্সারটা কি হবে, অ্যান্সার হচ্ছে বি। এই যে কাজল ইসলাম বলেছেন 1-এর ডি, জিম আক্তার বলেছেন 1-এর বি, সরি 2-এর বি। ভেরি গুড, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু দেখেন এটার জন্য কিন্তু আমাদের ক্যালকুলেটরের দরকার হয় নাই, বা খুব সূত্রটা জানার দরকার নেই। জাস্ট এখানে আমরা একটা থিওরি জানি, সেটা কি যে অগ্রাধিকার শেয়ার হোল্ডারদের যে অংশটা, সেটা সাধারণ শেয়ার হোল্ডারদের আগে তারা পায়। তো অগ্রাধিকার শেয়ার হোল্ডাররা তাদের যে অংশটা নেওয়ার পর বাকি যে অ্যামাউন্টটা থাকে সম্পূর্ণটাই সাধারণ শেয়ার হোল্ডারদের ভিতরে বিলি করা সম্ভব। এটা কোম্পানির উপর ডিপেন্ড করে। কোম্পানি চাইলে পুরো টাকাটাই বিলি করতে পারে, অথবা চাইলে কিছু টাকা রিটেন আর্নিংসে রেখে বাকি টাকাটা ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিতে পারে। এরপর আমরা পরের চ্যাপ্টারটা, আমাদের যে লাস্ট যে চ্যাপ্টারটা, সেটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির বিবরণী।
তারেক হোসেন বলে দিয়েছেন 1,26,000, গুড, ভেরি গুড। তো পরের যে কোশ্চেনটা মানে চ্যাপ্টারটা সেটাতে আমরা যাচ্ছি। সো এই আমরা অলরেডি কিন্তু আমরা 4 নম্বর লেকচারে কিন্তু আর্থিক বিবরণী পড়েছিলাম। সো আর্থিক বিবরণী আমরা পড়েছিলাম কোম্পানির জন্য বা আর্থিক প্রতিষ্ঠানের জন্য আর্থিক বিবরণী পড়েছিলাম। সো আজকে আমরা আর্থিক বিবরণীগুলো পড়বো হচ্ছে যৌথ মূলধনীতে আসলে আর্থিক বিবরণীগুলো কি থাকে। তো আশা করি এটাতে আমাদের বেশি সময় দিতে হবে না, কারণ অলরেডি আমরা আর্থিক বিবরণীগুলো পড়ে এসেছি। শুধু আমরা এখন দেখবো যে কোম্পানির আর্থিক বিবরণীগুলো কীরকম হতে পারে। যেমন কোম্পানির আর্থিক বিবরণী হচ্ছে 4টা। একটা বলা হচ্ছে আয় বিবরণী বা বিশদ আয় বিবরণী, ইনকাম স্টেটমেন্ট বা স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। আচ্ছা, এইগুলো আমি ওই দিনও ক্লাসে বলেছিলাম, এই নামগুলো হচ্ছে আমাদের একটু আগের নাম। এখন কিন্তু এই নামগুলো একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে। আমরা যখন যে এখন হচ্ছে আপডেটেড যে কোম্পানি যখন আমরা অডিট করি বা যখন আমরা হচ্ছে এই এফএসগুলো দেখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো যখন দেখি, তখন দেখি কিন্তু নামগুলো চেঞ্জ হয়ে আসে। এখন কিন্তু এটাকে বলা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল পারফরমেন্স। এটা আসলে ইনকাম স্টেটমেন্ট না বলে বলা হয় যে ফাইন্যান্সিয়াল, আগে যেমন তারও আগে বলা হয়তো লস অ্যান্ড প্রফিট স্টেটমেন্ট, এরপরে আসছে হচ্ছে ইনকাম স্টেটমেন্ট। তো এখন এটাকে বলা হয় ফাইন্যান্সিয়াল পারফরমেন্স স্টেটমেন্ট। এরপর আরেকটা আছে যে স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন শেয়ার হোল্ডার্স ইকুইটি। যে আমরা ওই আগের দিন কি পড়েছিলাম, নর্মাল প্রতিষ্ঠানের জন্য পড়েছিলাম যে মালিকানা সত্ত্ব বিবরণী। তো এখানে বলা হচ্ছে শেয়ার হোল্ডার্স ইকুইটি, কারণ শেয়ার হোল্ডারদের যে সত্ত্বটা সেটা ইকুইটিতে এই বিবরণীটাতে নিয়ে আসা হয়। এরপরে বলা হচ্ছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বা নগদ প্রবাহ বিবরণী। এরপরে হচ্ছে উদ্ধৃতপত্র বা আর্থিক অবস্থার বিবরণী, এটা হচ্ছে লাস্ট। তো বেসিক্যালি এই 4টা আর্থিক বিবরণী প্রস্তুত করা হয়ে থাকে। এর সাথে আরও একটা অংশ থাকে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেনটা এসেছিল যে আর্থিক বিবরণীর অংশ কয়টা। তো যখন প্রশ্ন আসবে আর্থিক বিবরণীর অংশ কয়টা, উত্তর হবে 5টা। আর যখন বলা হবে যে আর্থিক বিবরণী কয়টা প্রস্তুত করা হয়, তখন অ্যান্সার হবে 4টা। বেসিক্যালি 5 নম্বর যে অংশটা, এটা হচ্ছে বলা হয় নোটস। এবং এই নোটসের ভিতরেই আমরা যে একটু আগেও পড়েছিলাম যে কাল্পনিক সম্পত্তি বা কন্টিনজেন্ট লাইবিলিটি যেটা থাকে, বা কোনো ধরনের ব্যাখ্যা যদি থাকে, আমরা কোন পদ্ধতিতে আসলে হিসাব নিকাশ করেছি, কোন পদ্ধতিতে কোন অ্যালাউন্স ধরেছি, আমাদের প্রভিশনগুলো কি আছে না আছে, এই জিনিসগুলো যখন আমরা এই ব্যাখ্যা আকারে বা নোট আকারে দেখাই, সেটাও কিন্তু আর্থিক বিবরণীর একটা অংশ, বাট ওইটা আর্থিক বিবরণী না। আর্থিক বিবরণীর মাধ্যমে কিন্তু আমরা ইনফরমেশন পাই, কোনো একটা অ্যাকাউন্টিং ইনফরমেশন পাই, নাম্বারস পাই। কিন্তু ওই নোটসের মাধ্যমে কিন্তু নাম্বারস পাওয়া যায় না, আমরা জাজমেন্ট পাই বা মেথড পাই, যে কি আসলে করা হয়েছে, কোথায় আসলে কি করা হয়েছে, সেটা আসলে মেথডগুলো আমাদেরকে বলে দেয়। আর এগুলোর মাধ্যমে আমরা নাম্বারস পাই, যেমন এই ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে পাই যে সে এই বছরে কত টাকা প্রফিট করেছে বা কত টাকা লস করেছে। এই শেয়ার হোল্ডার্স ইকুইটি বা হচ্ছে রিটেন আর্নিংস স্টেটমেন্টের মাধ্যমে আমি দেখতে পাই যে এবছরে আমার মালিকানা সত্ত্ব পরিমাণ কতটুকু বাড়ছে বা কতটুকু কমেছে, রিটেন আর্নিংস কতটুকু বেড়েছে বা কমেছে, এটা নাম্বারস পাই। এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট এটার মাধ্যমে বা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের মাধ্যমে কি নাম্বারস পাই আমরা, যে কত টাকা আছে বা টোটাল কতটুকু অ্যাসেট আছে। এই জিনিসগুলো হচ্ছে এই 4টার মাধ্যমে জানা যায়। আর যে নোটস, এই নোটসের মাধ্যমে কিন্তু নাম্বারস পাওয়া যায় না, জাজমেন্ট বা ব্যাখ্যা, এই জিনিসগুলো আমরা পেয়ে থাকি। এই যে একজন লিখেছেন ভাই বইয়ে লেখা 4টা, আমি আবার তাহলে এতক্ষণ কি বললাম, আমি তো বললামই যে হ্যাঁ 4টা প্রস্তুত করা হয়, বাট নোটস যেটা আছে এটা আপনার বইতে পাবেন না। আপনি হচ্ছে করেন, আপনার বিভিন্ন হচ্ছে যে পেপারে দেখবেন যে লিস্টেড যে কোম্পানিগুলো থাকে, তারা তাদের এফএস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা ওই তাদের যখন ওই হয় মানে একটা সময় নির্দিষ্ট, তাদের যখন ওই ফিসক্যাল ইয়ারটা শেষ হয়ে যায়, তারা এটা পেপারে দিয়ে থাকে। তো আপনি পেপারে দেখবেন যে বা বিভিন্ন, আপনি যদি নেটেও থাকে গুগলেও সার্চ করে দেখেন, তো ওই আর্থিক বিবরণীর নিচে দেখবেন এটা লেখা থাকে নোটস। সো ওইটা ইজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, বাট ইটস নট এ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাই। সো আপনি যদি মনে করেন যে হ্যাঁ আর্থিক বিবরণ অংশ কয়টা, সেক্ষেত্রে অ্যান্সার হবে 5টা অংশ। আপনি রাজশাহী ইউনিভার্সিটির কোশ্চেন ছিল, এটা একটু দেখেন, তাহলে বুঝতে পারবেন আরো ভালো করে। এই যে দেখেন, এখানে এই কথাটা নিচে বলাই আছে যে আর্থিক বিবরণী পঞ্চম অংশ, আর্থিক বিবরণীর টিকাসমূহ সংশোধন করতে হবে। বুঝতে পারছেন, এটা হচ্ছে পঞ্চম অংশ, বাট ওইটা আর্থিক বিবরণী না। বুঝতে পারছেন? তো যখন বলা হবে যে আর্থিক বিবরণী কয়টা, তখন আমি অ্যান্সার করবো 4। কিন্তু যখন বলবো অংশ কয়টা, এই নোটসটাও ইজ এ পার্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। আশা করি এই পাঠ্য বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, এরপর আমরা যাই যে আর্থিক বিবরণীর যে আয় ব্যয় বিবরণীটা, সেটা আসলে কয়ভাবে হয়। এটা আমরা পড়েছিলাম যে এক ধাপ বিশিষ্ট, যেখানে আয় ব্যয়গুলো একসাথে থাকবে, সেটা হচ্ছে ওই এক ধাপ বিশিষ্ট। আর যেখানে হচ্ছে বিভিন্ন ধাপে ধাপে থাকবে,
ঠিক আছে, প্রথমে দেখা যাচ্ছে অপারেশনাল অ্যাক্টিভিটিস থেকে আমার কতটুকু প্রফিট হয়েছে, তারপর ইনভেস্টিং অ্যাক্টিভিটিস থেকে আমার কত প্রফিট হয়েছে, বা আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস থেকে কত প্রফিট হয়েছে। যখন এটা আলাদা করে দেখা হয়, যখন এটা একদম স্টেপ বাই স্টেপ দেখানো হয়, তখন সেটাকে বলা হয় বহুধাপ বিশিষ্ট ইনকাম স্টেটমেন্ট বা কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। বিশদ বর্ণনা থাকবে। এরপরে একটা হচ্ছে জমাকৃত আয়, এটা তো আমরা অলরেডি পড়ে ফেললাম। সো আয় সংরক্ষিত আয় ব্যয় বিবরণী, জমাকৃত মুনাফা বিবরণী, শেয়ার হোল্ডার সত্ত্ব বিবরণী, তিনটা যে কোনো একটা নাম দেওয়া যেতে পারে। তারপর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী, আরেকটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী। দেন ওই যে টিকা সমূহ বা গুরুত্বপূর্ণ নীতিমালা, ধরেন আপনি ওই স্বলেখিত মানে সম্পত্তির অবচয় নির্ধারণের জন্য আপনি স্ট্রেট লাইন মেথড ফলো করছেন, তো এটা লিখে দেবেন যে আমার এই কোম্পানি স্ট্রেট লাইন মেথডে করছে। তারপর হচ্ছে আপনি ইনভেন্টরি ক্যালকুলেশনের সময় আপনি লিফো পদ্ধতি ব্যবহার করছেন, তো আপনার অবশ্যই তো লিফো ফিফো দুইভাবে করতে গেলে একটু ডিফারেন্ট হবে। সো আপনি কোন নিয়মে আপনি ফলো করে হচ্ছে এই ইনভেন্টরিটা কাউন্ট করছেন, সেটা হচ্ছে আপনাকে ওখানে দেখাই দিতে হবে। সেটা হচ্ছে ব্যাখ্যাতে বলা হচ্ছে। জি, থ্যাংক ইউ। আচ্ছা, এই যে আয় বিবরণী কি, আয় বিবরণী অলরেডি দেখেন, এগুলো কিন্তু সব আমরা পড়ছি, আমরা এটা কিন্তু অলরেডি সব পড়ে ফেলেছি। দুইটা ওই ওখানে পড়েছিলাম যে আর্থিক অবস্থার মানে আর্থিক প্রতিষ্ঠানের বিবরণী, আর এখন আমরা পড়ছি যৌথ মূলধনের বিবরণী। এগুলো অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। জমাকৃত মুনাফা বিবরণী, এইটা কিন্তু আপনার আগে আমরা পাইনি। এটা আমরা আগে পাইনি। কেন পাইনি? কারণ জমাকৃত মুনাফা বিবরণী হবে যৌথ মূলধনী যখন আসবে। যৌথ মূলধনীতে যেই টাকাটা আপনি শেয়ার হোল্ডারদের দিয়ে দিবেন, সেটা হবে রিটার্ন, আপনার হচ্ছে ডিভিডেন্ড আকারে দিয়ে দেবেন। ধরেন যে একটু আগে যে কোশ্চেনটা পেয়েছিলাম যে 1,26,000 টাকা সর্বোচ্চ সাধারণ শেয়ার হোল্ডাররা পেতে পারে, এখানে সর্বোচ্চর কথা বলা হচ্ছে। তার মানে একটা লুপ থেকেই যায় যে কোম্পানি চাইলেই 1 লাখ টাকাও দিতে পারে, 50,000 টাকাও দিতে পারে, 60,000 টাকাও দিতে পারে। সো বাকি টাকাটা তারা কোথায় নিয়ে যাবে? রিটেন আর্নিংসে তারা একটা জায়গায় দেখাবে, সেটা হচ্ছে এখানে। তো আর যখন নর্মাল প্রতিষ্ঠান হয়, তারা তো আসলে কাউকে টাকা দিতে বাধ্য না, এই জন্য তাদের জমাকৃত মুনাফা বিবরণীটা থাকে না। ওকে, এরপরে হচ্ছে আমরা পরেরটায় চলে যাই। এই যে কোম্পানির আয়, দেখেন আমরা এখানে একটা কি পাচ্ছি? আর্থিক বিবরণী, যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী। ঠিক আছে, এটা হচ্ছে আর্থিক বিবরণী, সংরক্ষিত আয় বিবরণী। ঠিক আছে, এটা হচ্ছে সংরক্ষিত আয় বিবরণী। আমাদের আয় বিবরণীটা এমন হয়, আশা করি এটা সবাই দেখা যাচ্ছে, বইতে অনেক সুন্দর করে এটা ব্যাখ্যা সহকারে দেওয়া আছে। আচ্ছা, এরপরে হচ্ছে শেয়ার হোল্ডারদের সত্ত্ব বিবরণী। একটা ভালো করে একটা জিনিস খেয়াল করবেন, এগুলো কিন্তু দেখেছেন। আচ্ছা, এরপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, যেটা আমি একটু আগে বললাম, এটাও মনে হয় আমরা পড়িয়েছিলাম এর আগের ক্লাসে। নগদ প্রবাহ বিবরণী যে 3 ধরনের আমরা এখানে অপারেশন পাই, 3 ধরনের ট্রানজ্যাকশন এখানে পাই। একটা হচ্ছে পরিচালনা সংক্রান্ত অপারেটিং, একটা হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত ইনভেস্টিং, একটা হচ্ছে অর্থায়ন ফাইন্যান্সিং। আচ্ছা, অপারেশনটা কি? একটা অপারেশনটা হচ্ছে কোম্পানি আসলে ঠিক যেই কাজগুলো করার জন্য তাকে গঠন করা হয়েছে, বা যেটা তো প্রাইমারি অ্যাক্টিভিটিস, যেই কাজগুলো আসলে ধরেন যেই কোম্পানিটা প্রোডাক্ট উৎপাদন করে বা যে কোম্পানিটা জাস্ট ফিনিশিং গুড নিয়ে ব্যবসা করে, এগুলো করতে গিয়ে তার যে আয় ব্যয় হয়েছে, সেটা হচ্ছে এই পরিচালনা সংক্রান্ত জায়গায় আসবে। এরপরে হচ্ছে বিনিয়োগ সংক্রান্ত। বিনিয়োগ বলতে কি? যে ক্যাশ ফ্লো তো আমরা বুঝি, এটা তো আমরা আগের ক্লাসে পড়িয়েছি জন্য আমি এটা রিপিট করতেছি না। ক্যাশ ফ্লো হচ্ছে টাকা আসা এবং টাকা যাওয়া, কোন পদ্ধতিতে টাকা আসছে এবং কোন পদ্ধতিতে টাকা গেছে, এই জিনিসটা দেখাবো আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টে। সো আমরা যদি কোনো অ্যাসেট পারচেস করে থাকি, তাহলে এটা হচ্ছে কি আমাদের টাকা চলে গেছে, এবং সেটা কি পারপাসে মানে কোন ক্যাশ ফ্লোর কোন জায়গাটায় দেখাবো? বিনিয়োগ সংক্রান্ত, ইনভেস্টিং। যে আমরা একটা সম্পত্তি কিনেছি, আমাদের 10 লক্ষ টাকা চলে গেছে, সেই টাকাটা কোন দিক দিয়ে চলে গেছে? বিনিয়োগ, ইনভেস্টিং এর সাইড দিয়ে চলে গেছে। এবার আসলে ফাইন্যান্সিং। আচ্ছা, ফাইন্যান্সিং এবং ইনভেস্টমেন্ট এইটা নিয়ে আমাদের একটু প্রবলেম হয়, বিকজ অফ আমরা এই দুটো জায়গায় একটু এলোমেলো করে ফেলি। সো আপনি কোনো সম্পত্তি ক্রয় করে থাকেন, সেটা থেকে যখন টাকা চলে যাবে তখন সেটা হবে বিনিয়োগ। আবার যখন সম্পত্তিটা বিক্রি করবেন, বিক্রি করে যদি কোনো টাকা পেয়ে যান, ধরেন নষ্ট হয়ে গেছে, সম্পত্তিটা বিক্রি করে দিচ্ছেন, সো বিক্রি করতে গিয়ে আপনি যে টাকাটা পাইলেন, সেটাও কিন্তু ইনভেস্টিং সংক্রান্ততে আসবে, ইনফ্লো হবে। ঠিক আছে, আর ফাইন্যান্সটা হচ্ছে আপনি টাকা দিচ্ছেন এইরকম, বা টাকা নিছেন এমন কারো লেনদেনগুলো। ধরেন আপনি ব্যাংক থেকে টাকা নিছেন, লোন নিছেন, এটা কিন্তু আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এটা হচ্ছে আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে। আবার ধরেন আপনি শেয়ার বিক্রি করছেন, এটাও কিন্তু আপনার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ভিতরে আসবে।
ওকে, এখানে কিছু প্রিন্সিপালের কথা বলা হচ্ছে, এই লাইনগুলো অলরেডি আমরা পড়ে ফেলেছিলাম, যে একটি নির্দিষ্ট সময়কালের জন্য প্রস্তুত করা হয়, যেটা আমরা যেদিন প্রিন্সিপাল নীতিমালা পড়েছিলাম সেদিন ওটা পড়েছিলাম, আর লাস্ট ক্লাসে যখন নগদ প্রবাহ পড়েছিলাম তখন আমরা পড়েছিলাম। আচ্ছা, এরপরে আমরা দেখতেছি আর্থিক অবস্থার বিবরণী। এই আর্থিক অবস্থার বিবরণী দেখেন কয়টা গুরুত্বপূর্ণ অংশ। এই যে এই জিনিসটা মনে রাখবেন যে কোম্পানি আইনের তফসিল 11, মনে আছে আমরা টোটাল কয়টা তফসিল পেয়েছিলাম? অনুচ্ছেদ কটা পেয়েছিলাম? তফসিল পেয়েছিলাম 12টা, আর অনুচ্ছেদ পেয়েছিলাম 11টা, আর ধারা কটা পেয়েছিলাম? 404টা। এই সংখ্যাগুলো মনে রাখবেন, এগুলো কিন্তু মাঝে মধ্যে এমসিকিউ আকারে চলে আসে। সো আর্থিক অবস্থা বিবরণীটার এই তফসিল অনুযায়ী 11 তফসিল 1994 সালের আইনের তফসিল 11 অনুযায়ী প্রস্তুত করা হয়। আর উদ্ভিদপত্র সম্পর্কে বলা হয়েছে কোম্পানি আইনের 185 ধারায়। এগুলো একটু মুখস্থ রাখার জন্য, মানে এগুলো একটু মুখস্থ রাখা, এটা তো আসলে বোঝার কিছু নেই যে 185 ধারাটাই কিভাবে বললো, ব্যাপারটা কিন্তু আমার, এটা মুখস্থ রাখতে হবে, 185 ধারা এটা বলা আছে। আচ্ছা, এরপরে আমি অলরেডি মনে হয় এই জিনিসটা একদিন বলেছিলাম যে নির্দিষ্ট তারিখ বা বিশেষ তারিখের জন্য প্রস্তুত করা হয়। আপনার আর্থিক অবস্থার এই একটা বিবরণী নির্দিষ্ট একটা তারিখের জন্য প্রস্তুত করা হয়, ঠিক আছে, একটা বিশেষ দিন। আর বাকি যে বিবরণীগুলো ওটা একটা পুরো বছরের জন্য তৈরি করা হয়। যেমন আয় ব্যয় বিবরণী, এটা কিন্তু পুরো বছর, ফর দ্য এন্ডেড ইয়ার, ধরেন যে 2023 বা 2024 পুরো সালের জন্য ওইটা প্রস্তুত করা হয়। আর যখন আমরা উদ্ভিদপত্র প্রস্তুত করি তখন দেখি আমরা উপরে লেখা থাকে 31 ডিসেম্বর বা 30 জুন। সো ওই দিনটার জন্য কোম্পানির সম্পত্তি, দায় বা মালিকানা সত্ত্ব পরিমাণগুলো কেমন সেইটা বোঝার জন্য বা সেইটা জানার জন্য যেটা প্রস্তুত করা হয় সেটার নাম হচ্ছে উদ্বৃত্তপত্র। সো এই জন্য এইটা মাঝে মাঝে প্রশ্ন আসে যে নির্দিষ্ট সময় বিন্দু, নির্দিষ্ট তারিখ বা বিশেষ তারিখের জন্য কোনটা প্রস্তুত করা হয়? অ্যান্সারটা হবে কি? উদ্বৃত্ত পত্র। নির্দিষ্ট সময় তো অবশ্যই আমরা জানি, তাই না? একজন বলেছে যে ব্যাংক থেকে ঋণ নিলে সেটা ফাইন্যান্সিং হবে। হ্যাঁ, অবশ্যই। যখন তুমি আমরা ব্যাংক থেকে যখন লোন নেব সেটা কিন্তু আবার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ভিতরে আসবে, কারণ টাকাটা আমার কাছে যে আসলো কোন থ্রুতে আসলো, এটা তো আমার অপারেশনাল অ্যাক্টিভিটিসের ভিতরে না। কোম্পানি তো আমাকে বলে নাই যে আপনার কাজই শুধু লোন নেওয়া, বাট পরিচালনা করতে গিয়ে বা প্রতিষ্ঠান চালাতে গিয়ে আমার টাকার দরকার, আমি ব্যাংক থেকে লোন নেব, তো কি পারপাসে আমি টাকাটা পাইলাম, এটা হবে আমার ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমার কাছে টাকা এসেছে, আমি যখন লোন নিয়েছি। কাজল ইসলাম, আশা করি বুঝতে পেরেছেন। আপনার মানে কোশ্চেনটার ভিতরে অ্যান্সারটা দেওয়া, মানে আপনি এটা জানতে চাইলেন নাকি আমাকে জানালেন, এটাই বুঝতে পারলাম না। তবে হ্যাঁ, এটা আপনি যেটা বলেছেন ঠিক, যে ব্যাংক থেকে যদি লোন না হয় সেটা ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসের ভিতরে যাবে। আচ্ছা, এরপরে আমরা একটা কোশ্চেন পেয়েছি, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2017-18 সালে শিক্ষাবর্ষে এসেছিল। কোশ্চেনটা সলভ করার সময় একটু মানে কোশ্চেনটা খুবই সহজ, বাট এটা অনেকেই আমরা ভুল অ্যান্সার দিয়ে থাকি। এটা অনেকেই ভুল অ্যান্সার দিয়ে থেকে আমাকে, আপনারা একটু যারা যারা ক্লাস করছেন তারা তো একটা অ্যান্সার দিবেন যে এটার অ্যান্সার কি হবে, যে নিম্নের কোনটি আয় বিবরণের একটি সীমাবদ্ধতা? আয় বিবরণের একটি সীমাবদ্ধতা, এটা একটু অ্যান্সার দিবেন। সীমাবদ্ধতা বলতে কি বুঝায়? এটা আমরা ওই যে যেদিন আমরা নীতি অনুমান পড়েছিলাম সেদিন বলছিলাম যে সীমাবদ্ধতা হচ্ছে যেটা আসলে করার দরকার, তো তারপর আমরা চাইলেও করতে পারতেছি না, ওই জিনিসটাকে বলা সীমাবদ্ধতা। সো এখানে বলছে যে আয় বিবরণীর ক্ষেত্রে, ইনকাম স্টেটমেন্ট তৈরির ক্ষেত্রে কোন সীমাবদ্ধতা আমরা পাই, ঠিক আছে? মানে আসলে মানে চাইলেও আসলে করতে পারতেছি না, এরকম একটা সীমাবদ্ধতা। প্রথমে বলা হচ্ছে আয় বিবরণী তৈরি করা অত্যন্ত কঠিন কাজ। এটা কি আমাদের প্রধান সীমাবদ্ধতার ভিতরে পড়ে? এটাকে অত্যন্ত কঠিন, কঠিন হলে কি আমরা করা হয় না? পৃথিবীতে সব কাজই তো কঠিন, তাও তো আমরা করছি, তাই না? চাঁদে গেছে, যখন মঙ্গল গ্রহে পাঠাইতে যাচ্ছে রকেট, চলে আবার পৃথিবী যাওয়ার পর আবার পৃথিবীতে ল্যান্ড করতেছে, তো কঠিন কাজই আমরা করে ফেলি, তো এটা সীমাবদ্ধতা হইতে পারে না। এবার বলছে আয় বিবরণ অডিট করা অত্যন্ত জটিল। এটা কি আসলেও জটিল? অডিটরদের কাজই তো অডিট করা, তো যদি জটিল হইতো তাহলে তো করতেই পারতো না, তো এটা আসলে সীমাবদ্ধতা না, এটাও সীমাবদ্ধতা না। এরপরে বলছে যে শেয়ার হোল্ডারগণ আয় বিবরণীকে বিশ্বাস করে না। এটা কোনো কথা? বাপ্পারা যে ডায়লগ দিয়ে দিছে যে আমি বিশ্বাস করি না, শেয়ার হোল্ডাররা কখনো বলে এই কোম্পানির মালিকানা সত্ত্ব বা ইনকাম স্টেটমেন্টকে আমি বিশ্বাস করি না। তাদেরকে বিশ্বাস করানোর জন্যই কিন্তু কি আছে? অডিটররা আছে। যখন অডিটররা বা যারা সি হোল্ডার থাকে বা যে অডিট ফার্মগুলো থাকে, তারা যখন কোনো কোম্পানির এফএস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অডিট করে, তারা যখন সাইন দেয় এভরিথিং ইজ ওকে, তখন সবাই মনে করে না ঠিক আছে, এটা ওকে আছে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। সো এটাও সীমাবদ্ধতা না, বাট সীমাবদ্ধতা হচ্ছে কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণভাবে পরিমাপ করা যায় না। ভালো করে বোঝেন, কিছু ব্যয় এবং সঞ্চিতি সম্পূর্ণভাবে পরিমাপ করা যায় না, এইটাই হচ্ছে আয় বিবরণীর সীমাবদ্ধতা। কেন? কারণ এখানে দেখেন কিছু কাল্পনিক বা কিছু অ্যাজাম্পশন ধরে নেওয়া হয়। যেমন আমি ধরে নিচ্ছি যে 10% আমার অবচয়, বাট
এই যে আপনি 10%, আপনি কিভাবে বুঝলেন যে আপনার 10% অপচয় হবে? 9% হইতে পারতো, 11% হইতে পারতো, তাই না? সো এই যে আমরা একটা অ্যাজাম্পশন করেছি, আমরা অ্যাকাউন্টিং কি অ্যাকুরেট, তাই না? অ্যাকুরেট হিসাব নিকাশ করি, কিন্তু এই যে আপনি 10% ধরতেছেন অবচয় ধার্য, এইটা কি অ্যাকুরেট হয়ে গেল? মানে নর্মালি চিন্তা করেন যে আপনি বললেন যে 10% অবচয় ধরতে হবে, কেন ভাই? 12% হতে পারে, আপনার 15% হতে পারে। আপনি বলতেছেন যে এই সম্পত্তিটার আয়ুষ্কাল 10 বছর, কালকেও নষ্ট হয়ে যেতে পারে, 15 বছরও যেতে পারে, আবার 2 বছর পর যাওয়ার পর এটাও নষ্ট হয়ে যেতে পারে। সো এই যে অ্যাজাম্পশনটা, এই অ্যাজাম্পশনগুলাই এই আর্থিক বিবরণীতে থেকে যায়, সরি আয় ব্যয় বিবরণীতে থেকে যায়। এই জন্য বলা হচ্ছে এটাই হচ্ছে আর্থিক বিবরণী তৈরির, আয় ব্যয় বিবরণী তৈরির একটা সীমাবদ্ধতা, যে আপনি যেটা ধরতেছেন 10% এটা নাও হতে পারে, বাট আপনাকে ধরতে হচ্ছে। আবার আমি বলতেছি যে আমি অ্যাকুরেট হিসাব করব, কিন্তু ওই যে বললাম যে চাই ওই কিছু অ্যাজাম্পশনের কারণে এটা অ্যাকুরেটলি আসলে হিসাব করা সম্ভব হয় না। এটাই হচ্ছে আর্থিক বিবরণী, আয় ব্যয় বিবরণীর সীমাবদ্ধতা। যে আমরা সঞ্চিতি ধরে নিচ্ছি যে আমার দিনান্তর 10,000 টাকা দিবেন, অনাদেই পাওনা ধরতেছি, 10,000 জায়গায় তো সে 20,000 টাকা নাও দিতে পারে, আবার দেখা গেলো 5,000 টাকা ব্যাক দিয়ে দিল। সো এই জিনিসগুলো সীমাবদ্ধতার ভিতরে পড়ে। আচ্ছা, আর একটা কোশ্চেন হচ্ছে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধৃতপত্রের কোন মূল্যে দেখাতে হবে? আচ্ছা, এটা অ্যান্সার বলেন তো, কি কোন মূল্যে? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয় সব জায়গায় প্রশ্নটা এসেছিল যে বিক্রয়যোগ্য সিকিউরিটিজ উদ্ধৃতপত্রের কোন মূল্যে দেখাতে হয়, মানে আর্থিক বিবরণীতে আমরা কোন মূল্যে এটাকে দেখাবো? অপশন এতে আছে বাজার মূল্য, তারপর হচ্ছে ক্রয় মূল্য, লিখিত মূল্য, বাজার মূল্য ও লিখিত মূল্যের ভিতরে যেটি কম। এটার অ্যান্সার কি হবে বলেন তো? আপনারা যারা ক্লাস করছেন আসলে খুব মেধাবী, কেউ ভুল অ্যান্সার দিচ্ছেনই না, দেখি সবগুলোই সঠিক অ্যান্সারই দিচ্ছেন। ভালো, গুড। পরীক্ষার সামনে চলে আসছে, আমাদের এখন আর ভুল অ্যান্সার দেওয়ার সম্ভাবনাই নাই। আমরা বই পড়ছি, আমরা কোচিং ক্লাসগুলো করছি, আবার এই যে জয়কলির ফ্রি ক্লাসগুলো অ্যাটেন্ড করছি। সো বারবার একটা জিনিস জানার পর, শোনার পর আসলে ভুলের আসলে কিছু নাই। আমি অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের যে আপনারা যারা সঠিক অ্যান্সার দিচ্ছেন, সঠিক অ্যান্সার দিয়ে দিচ্ছেন অলরেডি। বাজার মূল্যে, গুড, ভেরি গুড। বাজার মূল্যে দেখেন, আমরা পড়েছিলাম যে কারেন্ট অ্যাসেট, চলতি সম্পত্তি আমরা লিপিবদ্ধ করবো হচ্ছে বাজার মূল্য ও ক্রয় মূল্যের ভিতরে যেটি কম, অথবা বাজার মূল্য ও লিখিত মূল্যের ভিতরে যেটি কম, সেটা হচ্ছে আমরা কারেন্ট অ্যাসেট লিপিবদ্ধ করব। বিক্রয়যোগ্য সিকিউরিটিজ এটাও একটা কারেন্ট অ্যাসেট, কিন্তু এটার ক্ষেত্রে আমাদের আইনটা একটু ডিফারেন্ট। এটার ক্ষেত্রে আমরা দেখব বাজার মূল্য কত। আমরা যে শেয়ারটা ইনভেস্ট করেছিলাম ওই শেয়ারটার ঠিক যেদিন আমরা রেকর্ড করছি বা আর্থিক বিবরণী তৈরি করতেছি, সেদিন আসলে ওই আর্থিক শেয়ারটার দাম কত, যে দাম আছে সেই দামে আমরা লিখবো। যদি আমাদের ক্রয় মূল্য থেকে বেশি হয় তাহলে বেশি দামে লিখবো, আর যদি ক্রয় মূল্য থেকে কম হয় আমরা কম দামে লিখবো। অর্থাৎ বাজার মূল্যে আমাদের লিপিবদ্ধ করতে হবে। গুড, ভেরি গুড। আচ্ছা, এরপর আর একটা কোশ্চেন, আই থিঙ্ক দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন, যে আরফিন কোম্পানি সমাপনী মজুদ 4,000 টাকা কম দেখানো হয়েছে, বর্তমান হিসাবটি বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নিট আয়ের উপর প্রভাব যথাক্রমে। এটা চিটাগাং ইউনিভার্সিটি কোশ্চেন। প্রথমে কোশ্চেনটা বোঝেন যে সমাপনের মজুদ পণ্য কম দেখানো হয়েছে। এই কোশ্চেনটা হচ্ছে একটা ঘটনার কারণে আর কোনগুলো ঘটনা প্রভাবিত হতে পারে। ঠিক আছে, ওই যে মাঝে মাঝে হয় না যে ধরেন অফিসে সিনিয়র কেউ, তার কোনো সিনিয়রের দ্বারাই হচ্ছে ঝাড়ি খেয়েছে, ঠিক আছে, তখন অফিসের ম্যানেজার সে এক্সিকিউটিভের উপরে ধরেন ঝাড়ি মারছে, ওনার একটা টার্গেট মিস করছে। তো সেই ঝাড়িটা কি করবে? সেই ঝাড়িটা কিন্তু আস্তে 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 নিচুলে একদম, এই ঝাড়িটা একদম দারোয়ানকে পর্যন্ত যা সহ্য করতে হয়। ওই ম্যানেজার ঝাড়ি দিছে হচ্ছে এক্সিকিউটিভকে, বা ধরেন তার নিচের যে কর্মী আছে তাকে, সে ঝাড়ি দিছে তার নিচেরকে, সে ঝাড়ি দিছে তার নিচের যে আছে তাকে, এবং সর্বশেষ দারোয়ান যখন ওই দরজা খুলতে গেছে তখন তাকে যাতে দেয় এত দেরি হয়ে যায় কেন, বা তার সাথে অন্য কোনো একটা কারণে ঝামেলা পাকাই ফেলছে। সো দারোয়ান এখনো জানেন, দারোয়ানের কাছে সে দরজা খুলতেছে, কিন্তু সে ঝাড়িটা তারপরে খেয়ে গেছে, কিন্তু সে আসলে কোনোভাবে ফাইন্ড আউট করতে পারে না যে এই ঝাড়িটা ঠিক কোথা থেকে আসতেছে, কোন জায়গা থেকে আসতেছে। তো ঘটনা হচ্ছে এরকমই, এই কোশ্চেনটা ওইরকম। দেখেন, প্রশ্ন বলা হচ্ছে সমাপনী মজুদ পণ্য কম দেখানো হয়েছে। এখন সমাপনী মজুদ কম দেখানোর কারণে এই ইফেক্টটা আমার কোথায় কোথায় গিয়ে হিট করবে সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে। তো প্রশ্নটা একটু সহজ করেছে, সে ফাইন্ড আউটের জায়গাগুলো দেখাই দিছে, যে বিক্রিত পণ্যের উপর কি হবে আর নিট আয়ের উপর কি হবে, সে জায়গাটাও দেখাই দিছে যে এই জায়গায় কি হবে আর এই জায়গায় কি হবে। সো আমরা একটা জিনিস জানি যে সমাপনী মজুদ পণ্য যদি আমাদের কম হয়, যদি আমাদের ইনভেন্টরি, ক্লোজিং ইনভেন্টরি বা সমাপনী মজুদ পণ্য যদি কম হয়, তাহলে কি আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টা অনেক বেশি হবে। তার মানে আমরা অনেক বেশি পণ্য বিক্রি করছি, আর আমরা যদি অনেক পণ্য বেশি বিক্রি করে থাকি তাহলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়টাও বেশি।
এবং আমাদের নিট আয়টা কি, নিট আয়টাও বেশি। তাহলে এটার আনসার কি হবে বলেন তো? আমাদের বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে বেশি প্রদর্শিত হবে, এবং বিক্রিত পণ্যের ব্যয় যদি বেশি হয় সেক্ষেত্রে নিট আয়টা আবার কম হবে। সো যদি আপনি মানে বিক্রিত পণ্যের ব্যয়টা বেশি হয় সেক্ষেত্রে নিট আয়টা কি হবে, কম হবে। আর যদি বিক্রিত পণ্যের ব্যয় কম হয় সেক্ষেত্রে নিট আয়টা বেশি হবে। এইটা হচ্ছে ইফেক্টিভ কোশ্চেন, মানে এফেক্চুয়াল কোশ্চেন। একটা কারণে আর একটা ক্ষতিগ্রস্ত হয়। আচ্ছা, তো আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। আর একটা লাস্ট টপিক আছে, জাস্ট আমি 2-1 মিনিটের ভিতরে এটা শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে ডিভিডেন্ড। আমরা তখন একটু আগে বললাম যে যারা সাধারণ শেয়ার হোল্ডার থাকে তারা আসলে ডিভিডেন্ড পায় বা লভ্যাংশটা পায়। এই লভ্যাংশ সংক্রান্ত এখানে কিছু আলোচনা করা আছে। এই লভ্যাংশটা বেসিক্যালি দুই ধরনের ভাবে দেওয়া হয়, একটা হচ্ছে নগদ লভ্যাংশ, একটা হচ্ছে বোনাস শেয়ার। অর্থাৎ ধরেন প্রফিট হয়েছে 30 টাকা, এখন কোম্পানি বলতেছে এই 30 টাকার ভিতরে 15 টাকা আমি তোমাকে ক্যাশ ডিভিডেন্ড দেবো, আর বাকি 15 টাকা আমি তোমাকে স্টক ডিভিডেন্ড দেবো। অর্থাৎ আরও 15 টাকা শেয়ার তোমাকে অ্যাড দেওয়া হবে। তাহলে তোমার আগের শেয়ার ছিল 100 টাকা, আর এখন তোমার শেয়ারের দামটা হবে বা শেয়ার হবে 115 টাকার। এইভাবে সে 15 টাকা প্রফিট দিতে পারে, অথবা ওই বাকি 15 টাকাটা সে ক্যাশে দিতে পারে, যে এই যে বাকি টাকা তুমি নাও, অথবা সে সম্পূর্ণ টাকাটাই সে ক্যাশে দিতে পারে। সো এটা ডিপেন্ডস অন কোম্পানির কিছু পলিসি। তো যখন ক্যাশ ডিভিডেন্ড দেওয়া হয় তখন যে জার্নালটা করা হয় সেটা হচ্ছে কি জমাকৃত মুনাফা ডেবিট এবং প্রদেয় লভ্যাংশ হয় ক্রেডিট। ঠিক আছে, কারণ প্রদেয় লভ্যাংশ বলতে এখানে দেখেন সে বলছে ঘোষণা, নগদ লভ্যাংশ ঘোষণা করা হচ্ছে। আমি বলতেছি দেব, দিছি এখনো দেই নেই। সো যেদিন সে এটা ঘোষণা করবে সেদিন তার ব্যয়টা বাড়বে এবং তার দায়টা বাড়বে। এই জন্য জার্নালটা আমরা দিচ্ছি জমাকৃত মুনাফা হিসাব ডেবিট আর প্রদেয় লভ্যাংশ হিসাব ক্রেডিট। এইটা আমার দায় বাড়তেছে। আর যেদিন পরে বলা হচ্ছে পূর্ব ঘোষিত নগদ লভ্যাংশ পরিশোধ করা হলো, আমি আজকে বললাম যে দেব কবে, পরশু দিন। এখন পরশু দিন গিয়ে আমি দিলাম, সো যদি দিয়ে দেই আগে যে প্রতিশ্রুতিতে দিয়েছিলাম সেই দায়টা আমার কমে যাবে। এই জন্য বলা হচ্ছে প্রদেয় লভ্যাংশ হিসাব ডেবিট। আর ওই দিন কি আমার নগদে দিতে হবে, কারণ এটা কি ক্যাশ ডিভিডেন্ড। নগদ যখন দেবো তখন কি আমার ক্যাশটা কমে যাবে, এই জন্য এই জার্নাল। আর যখন আমার বোনাস শেয়ারের মাধ্যমে হচ্ছে আমি ডিভিডেন্ড দেবো তখন যাবে যেটা হচ্ছে জমাকৃত মুনাফা হিসাব ডেবিট এবং বন্টনযোগ্য শেয়ার লভ্যাংশ হিসাব ক্রেডিট। বন্টনযোগ্য শেয়ার লভ্যাংশ হিসাব ক্রেডিট। আর যখন আমার এটা প্রদান করা হবে তখন জার্নাল হবে কি বন্টনযোগ্য শেয়ার লভ্যাংশ হিসাব ডেবিট, মূলধন বা স্টক হিসাব ক্রেডিট। দেখেন এখানে কিন্তু একবার মালিকের সাথে বাড়তেছে, একবার মালিকের সাথে কমতেছে। কিভাবে কমতেছে দেখেন, আমরা যখন 30 টাকার ভিতরে 15 টাকা আমরা শেয়ার হিসাবে লভ্যাংশটা দিলাম তখন কি হবে, আমাদের লভ্যাংশটা কমে যাচ্ছে। যে 15 টাকা আমরা দিয়েছি সেটা তো প্রফিটের অংশ, লভ্যাংশের অংশ, সেটা যখন দিয়ে দেওয়া হবে সেটা কি আমাদের জমাকৃত মুনাফা চলে যাবে। এই জন্য কি বলা হচ্ছে জমাকৃত মুনাফা হিসাব ডেবিট কমে গেছে। যে টাকাটা আমি দিছি সেই টাকাটা কি করা হচ্ছে আবার বন্টনযোগ্য শেয়ার লভ্যাংশ হিসাবে, মানে ওই টাকাটা তো আবার আমার কাছে ব্যাক করবে। এই জন্য আমি কি হইতেছে আবার মালিকত্ব বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ এটা কিন্তু চলে যাবে না, এই টাকাটা, এই ক্যাশ টাকা যেমন শেয়ার হোল্ডারদের হাতে চলে যাবে, এটা কিন্তু যাবে না, এটা জাস্ট তার ভ্যালুটাকে বাড়াই দিবে, আরো 15 টাকা শেয়ার তার বেড়ে যাবে। এই জন্য বলা হচ্ছে এটা আবার ওইটাই বাড়তেছে। আবার যখন এটা প্রদান করা হবে তখন বন্টনযোগ্য শেয়ার লভ্যাংশ হিসাবে ডেবিট, যেটা মানে যেটা বন্টন করা হয়েছিল সেটা ডেবিট হয়ে গেল। এখন আপনি যে মূলধন স্টক হিসাবে আপনার মূলধনটা বেড়ে গেল, ফাইনালি আপনি মূলধনটা বেশি হয়ে গেল। এই জন্য দেখেন এই ক্ষেত্রে মানে এই কোশ্চেনটা এখানে শুধু যে এই মানে এই ডিভিডেন্ড সংক্রান্ত এখান থেকে যে আসবে তা না, এটা হিসাব সমীকরণের প্রভাবও আসতে পারে, যে ক্যাশ ডিভিডেন্ডের কারণে হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে বা নগদ লভ্যাংশ ঘোষণার কারণে কি প্রভাব ফেলবে, কোশ্চেনটা ওইখান থেকেও আসতে পারে। এই যে দেখেন এখানে সুন্দর করে যা আছে, এই যে শেয়ার লভ্যাংশ এবং সংক্রান্ত লেনদেন সংক্রান্ত যে জাবেদাগুলো, এবং এই দেখেন জাবেদা এবং হিসাব সমীকরণের প্রভাব দেখেছেন আমরা সুন্দর করে কিন্তু বইটাতে দেওয়া আছে। এবং আপনারা যারা দেখছেন যদি বইটাই না থাকে তাহলে একটা স্ক্রিনশট নিয়ে নিন যে লভ্যাংশ ঘোষণা করা হলে এর জাবেদা কি হয় এবং হিসাব সমীকরণের প্রভাব কি পড়ে। এরপর ঘোষণাকৃত লভ্যাংশ প্রদানের সময় জাবেদা কি হয়, হিসাব সমীকরণের প্রভাব কি আসে। তারপর বোনাস শেয়ার, এইটা ঘোষণা করা হলে জাবেদা কি আসে এবং সমীকরণের প্রভাব কি আসে। বুঝতে পারছেন, সবগুলাই হচ্ছে এই জার্নাল এবং হিসাব সমীকরণের যে প্রভাব সেটা দেয়া আছে। হ্যাঁ, বোনাস শেয়ারে আরেকটা নাম হচ্ছে স্টক ডিভিডেন্ড। স্টক ডিভিডেন্ড দুইটাই একই নাম। শেয়ার যদি স্টক ডিভিডেন্ড দেওয়া হয় সেটাই আবার বোনাস শেয়ার। কিন্তু রাইট শেয়ার আর বোনাস শেয়ার কিন্তু সেম না।
মাথায় রাখেন, রাইট শেয়ার এবং বোনাস শেয়ার কিন্তু সেম না। আচ্ছা, লাস্ট কোশ্চেন, এই কোশ্চেনটা সবাই অ্যান্সার দেন দেখি। শেয়ার হোল্ডারগণ নিম্নে কোনটি দ্বারা আর্থিকভাবে লাভবান হয়? কোন ঘটনার দ্বারা আর্থিকভাবে সে লাভবান হবে? নিট মুনাফা, লভ্যাংশ, সুদ, বিক্রিত পণ্যের ব্যয় ও লাভ। কোনটার দ্বারা শেয়ার হোল্ডারগণ কোন জিনিসটার দ্বারা হচ্ছে আর্থিকভাবে লাভবান হবে? দেখেন, নিট মুনাফা যেটা কথা বলা হচ্ছে, নিট মুনাফাটা কি পুরোটাই সে পাবে? পাবে না। আবার বলতেছে লাভ কি পুরোটা পাবে? লাভটাও পাবে না। সুদ কি সে পাবে? সুদও পাবে না। বিক্রিত পণ্যের ব্যয়, এটার কারণে সে তারা লাভবান হওয়ার সুযোগ আছে? নাই। সে যদি লভ্যাংশটা পায়, লাভের যে অংশটা, লভ্যাংশ, লাভটা যে পুরোটা কোম্পানি বন্টন করবে তা না। সে চাইলে এটা থেকে রিটেন আর্নিংস বা জমাকৃত মুনাফাটাও কিছু ট্রান্সফার করতে পারে। বাট লভ্যাংশ যেটা, ডিভিডেন্ড যেটা, এইটা শেয়ার হোল্ডার যখন দেওয়া হবে তখন তারা হচ্ছে আর্থিকভাবে লাভবান হবে। তো ঠিক আছে, আজকে আমাদের এতটুকুই ছিল জয়গুলি পাবলিকেশনের আয়োজন। সো আজকে আমরা ক্লাসটা এখানেই শেষ করছি। আশা করি দেখা হবে নেক্সট ক্লাসে। তবে মনে রাখবেন, নেক্সট ক্লাস হবে হচ্ছে আমাদের রিভিউ ক্লাস নাম্বার 4, ক্লাস নাম্বার 5 এবং ক্লাস নাম্বার 6। এই 3টা লেকচারে আমি যা পড়িয়েছি, এই 3টা লেকচারের উপরে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে, সেই প্রবলেমটা ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশনে ওই দিন জানাবেন। আর আমিও বেশ কয়েকটা কোশ্চেন নিয়ে আসবো, মানে এই লেকচার রিলেটেড যেই কোশ্চেনগুলো আমাদের প্রবলেম হতে পারে এবং যেগুলো আসলে ইউনিভার্সিটিতে এসেছিল, সেই কোশ্চেনগুলো নিয়ে আমরা 7 নম্বর লেকচার করব। তো সেই ক্লাসটা করার সকলকেই আমি আমন্ত্রণ জানাচ্ছি। ইনশাআল্লাহ সকলেই যেন ওই ক্লাসে উপস্থিত থাকেন, সুস্থভাবে ওই ক্লাসে উপস্থিত থাকতে পারেন, সেই দোয়ায় আজকে, মানে সেই কামনায় আর কি আজকে ক্লাসটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। শেষ করছেন? কাজল ইসলাম, আসসালামু আলাইকুম স্যার। আজকে লোকজন কমেন্টও করছে ক্যামেরার প্রবলেম হচ্ছে। এই যে ক্যামেরা ছেড়ে দিতেছিল, একটু কয়েকবার খেয়াল করছি। সম্পত্তি এটা কি বলবো, এটা তো আর আমাদের এরকম নাই হয়ে গেছে কেন? হ্যাঁ, এটা 5 আগুন। এটা 5 আগুন, এটাই তো আমি বুঝে পেতেছি না স্যার। তো দেখতে হবে কি। অনেক ঠান্ডা, তাড়াতাড়ি অফ করি। বাপরে বাপ।